মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। 20 মিনিটের মধ্যে ওয়ারেন্ট আর সঙ্গে আরো 2 জন পুলিশ কনস্টেবলকে নিয়ে ফিরে এলো রিচার্ড। আউট হাউসে ইলেকট্রিসিটি নেই। টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলেন সবাই। একটা ভ্যাপসা জলীয় গন্ধ নাকে এলো। অযাচিত প্রচুর জিনিসপত্রে ভর্তি সারাটা ঘর। হঠাৎ কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে উঠল রিচার্ড। স্যার স্যার এদিকে এদিকে দেখুন। কি? একটা নির্দিষ্ট দিকে আলো ফেলল রিচার্ড। বাকিরা তাকালেন ওই আলোর রেখা লক্ষ্য করে। সিলিং থেকে কি যেন একটা ঝুলছে। কি ওটা? বিস্ময়ে ভয়ে কেঁপে উঠল আর্থার ডেনের সর্বাঙ্গ। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। আজকের পর্ব প্লেনফিল্ডের কসাইখানা। অডিও নাট্যরূপ হিন্দোল সরকার। আবহ ও ধ্বনি পরিকল্পনা দীপক রায়। পরিচালনা অরুণিমা দে। গল্প পাঠে সৌম্যাদিত্য মুখার্জি। মুখ্য ভূমিকায় অগ্নি, তমালি, শেখর, সৌমেন এবং সায়ন। ক্রাইম কথায় শুনুন প্লেনফিল্ডের কসাইখানা। নমস্কার, আমি সৌম্যাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। ওয়ার্ল্ড ক্রাইম সিরিজে আজ এপিসোড 2। আজকের কাহিনীর পটভূমি আমেরিকা যুক্তরাষ্ট্র। তবে গল্প শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই গল্পে প্রচুর নৃশংসতার নিদর্শন রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। উইসকনসিন প্রদেশের ছোট্ট গ্রাম প্লেনফিল্ড। দিগন্ত বিস্তৃত ভুট্টা আর গমের ক্ষেতের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে এই গ্রাম। এখানকার শান্ত নির্বিবাদ বাতাসে কান পাততে শোনা যায় দ্য গ্রেট আমেরিকান ড্রিমের ফিসফিসানি। গ্রামের ভুট্টা আর গমের ক্ষেতগুলো পেরোলে মেপল, হেমলক আর পাইন গাছের জঙ্গল এ অঞ্চলের বিখ্যাত উড ডিয়ারের আশ্রয়স্থল। 1840 সালের দিকে প্রথম সেটলাররা এসেছিল এই প্লেনফিল্ডে। তারপর পেরিয়ে গেছে 100 বছর। যদিও গ্রামের জনসংখ্যা খুব একটা বেশি বাড়েনি। সবথেকে কাছের শহর স্টিভেন্স পয়েন্টে বসতি বেশ ঘন। ওখানেই কলেজ, হাসপাতাল, থিয়েটার সবকিছু। যে সময়ের কাহিনী আপনাদের শোনাচ্ছি, অর্থাৎ 1950-এর দশক, তখন প্লেনফিল্ডে বাচ্চা বুড়ো মিলিয়ে 650 মানুষের বসবাস। নিউ ইয়র্কের আকাশছোঁয়া একটা বহুতল অ্যাপার্টমেন্টেও এর চেয়ে বেশি মানুষ তখন থাকত। প্রকৃতি এখানে চরম ভাবাপন্ন। শুধুমাত্র শরতের সময়টুকুতে যা একটু আরাম পাওয়া যায়। শীতকালে যেমন তুষারপাত, গরমে তেমন প্যাচপ্যাচে অবস্থা। বরফ গলা ময়লা জলের কাদা আর গন্ধে ভরা। আমাদের আজকের কাহিনী শুরু হচ্ছে 1957 সালের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। বছরের এই সময়টায় প্লেনফিল্ডে আচমকা লোকজনের ভিড় বেড়ে যায়। রাত বিরেতে আশেপাশের জঙ্গলে শোনা যায় সতর্ক পায়ের আওয়াজ, বন্দুকের শব্দ। আর সকাল হলে দেখা যায় রাস্তার পুরো তুষারের আস্তরণের ওপর গাঢ় রক্তের ছোপ। গ্রামের একমাত্র মোটেল কাম ট্যাভার্ন নিউ ইন্ডিয়ানে এখন পা ফেলা দেয়। শুধুমাত্র উইসকনসিন প্রদেশ নয়, উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে দক্ষ শিকারীর দল ভিড় করেছে প্লেনফিল্ডে। আগামী 2 সপ্তাহ এরা চষে বেড়াবে আশপাশের জঙ্গল। সাদা লেজের হরিণ, স্থানীয়রা যার নাম দিয়েছে উড ডিয়ার। নভেম্বরের দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহ এই হরিণ শিকারের সময়। নিউ ইন্ডিয়ানে একটা টেবিল দখল করে
এক দল শিকারীর সঙ্গে বসে খোশ গল্প করছিলেন লোকাল কাউন্টি শেরিফ আর্থার ডেন। এবার তো জমিয়ে তুষার পড়েছে, শিকার কেমন হবে মনে হচ্ছে? হ্যাঁ, আজকে সকালে আসার সময় বরফের ওপরে প্রচুর পায়ের ছাপ দেখেছি। গাছের পাতাও তো দেখলাম সব ঝরে গিয়েছে। এবার শিকার জমবে শেরেফ, এবার শিকার জমবে। হ্যাঁ, আমার ভাইও তেমনটাই বলছিল। কাল দেখছিলাম বন্দুক পরিষ্কার করছে। ও রিয়েলি? আপনিও আসুন না, আমাদের সঙ্গে জয়েন করবেন, আমাদের ভালো লাগবে। না না থাক, এসব শিকার টিকার আমার ভালো লাগে না। শীতের রাতে গরম গরম মাংস খেতে পারলেই আমি খুশি। কি যে বলেন শেরিফ, কি যে বলেন। পুলিশ অফিসার বলছেন যে তার শিকার ভালো লাগে না, এটাও শুনতে হবে শেরিফ। আসলে কি বলুন তো, এই শীতে জঙ্গলে ঘুরতে মন সায় দেয় না। আমার একটু ঠান্ডার ধাত আছে, আর বউ যদি জানতে পারে খুব বকবে। শেরিফ, বউ বকবে এটা ঠিক আছে, কিন্তু শুনুন, সদ্য মৃত হরিণের গরম রক্তে তুষারও কিন্তু গলে যায়। বিয়ারের গ্লাস তুলে নিলেন ডেন। তার ভাইও প্রতি বছর ঘ্যান ঘ্যান করে, কিন্তু শিকার জিনিসটাকে মন থেকে কখনোই মেনে নিতে পারেননি ডেন। এই যে আগামী 2 সপ্তাহ ধরে শত শত হরিণ শিকার হবে, সব কি খাওয়ার জন্য? না তো। খাওয়ার জন্য হলে তাও নিজেকে বোঝাতে পারতেন ডেন, কিন্তু এরা যত খায় তার চেয়ে অনেক বেশি ছড়ায়। কাল সকাল হতেই দেখা যাবে প্লেনফিল্ডের বাড়িগুলোর সদর দরজায় মৃত হরিণের মাথা ঝুলিয়ে রেখেছে কেউ না কেউ, নিজের শিকারী দক্ষতার নিদর্শন হিসেবে। বিয়ারে চুমুক দিতে দিতে এসবই ভাবছিলেন ডেন। এমন সময় প্লেনফিল্ডের স্থানীয় কনস্টেবল রিচার্ড ঝড়ের বেগে ট্যাভার্নের ভেতরে ঢুকল। চারপাশে ক্ষিপ্র চোখ বুলিয়ে খুঁজে নিল শেরিফ আর্থারকে। তারপর দ্রুত পায়ে এগিয়ে গেল তার দিকে। ওকে দেখে আর্থার ডেন বললেন, এই রিচার্ড, এসো এসো। ম্যাক এসছেন শিকাগো থেকে। আজ তুমি শিকারে যাচ্ছ না? ট্যাভার্নের নেশাতুর আলোতে ডেন সম্ভবত রিচার্ডের চোখে লেগে থাকা উত্তেজনা ঠিক মতো দেখতে পাননি। ম্যাককে প্রায় অগ্রাহ্য করেই রিচার্ড আর্থার ডেনকে বলল, মিসেস ব্রাউনকে পাওয়া যাচ্ছে না, মেবি মার্ডার্ড। আগেই বলেছি প্লেনফিল্ড ছোট্ট একটা গ্রাম, সবাই সবাইকে চেনে। আর্থার ডেনও চিনতেন মিসেস ব্রাউনকে। গ্রামের একমাত্র হার্ডওয়্যারের দোকান চালাতেন তিনি। দোকানটাকে শুধুমাত্র হার্ডওয়্যারের দোকান না বলে একটা মিনি ডিপার্টমেন্টাল স্টোরও বলা যায়। মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যেত ব্রাউনস শপে। এই তো আজ সকালেও মিসেস ব্রাউনের সঙ্গে ডেনের দেখা হয়েছে। বিয়ারের গ্লাস টেবিলে নামিয়ে রাখলেন ডেন। তারপর ম্যাক আর ওর দলবলের দিকে তাকিয়ে বললেন, ওয়েল জেন্টলম্যান, আপনারা এনজয় করুন, আমায় বেরোতে হবে। অ্যান্ড ম্যাক, বেস্ট অফ লাক। প্রথম রাতের সবচেয়ে বড় হরিণটা যেন তোমার গুলিতেই মরে। থ্যাঙ্কস আর্থার। তেমনটা যদি ঘটে তাহলে ওটা ফার্স্ট তোমার বাড়িতেই যাবে। ম্যাক যে ঠাট্টা করছেন না তা আর্থার জানতেন। সত্যি সত্যি একটা হরিণ নিয়ে কাল সকালে ওর বাড়িতে হাজির হবেন ম্যাক। এমন নয় যে ম্যাক ওকে ঘুষ দিচ্ছেন, এর পেছনে একটা ছোট্ট কাহিনী আছে। 10 বছর আগে ম্যাক প্রথম এসেছিলেন প্লেনফিল্ডে শিকার করতে। তখন তিনি 30 বছরের দুরন্ত তরুণ। দিনের বয়স তখন ওই 30 বা 31। আর্থারের ভাই ম্যাককে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিল। তারপর আর্থার ডেনের মা ম্যাককে শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। সেই থেকে ম্যাক এখানে শিকারে এলে প্রথম হরিণটা আর্থারের বাড়িতেই নিয়ে যান। ট্যাভার্ন থেকে বেরিয়ে গাড়িতে চাপলেন ডেন আর রিচার্ড। বিকেল নেমেছে প্লেনফিল্ডে। সূর্যের আলো এরই মধ্যে নিভু নিভু। ধারালো করাতের মতো উত্তরে ঠান্ডা হাওয়া ঝাপটা মারছে মুখে। আজ দুপুর থেকেই ইতস্তত বন্দুকের শব্দ আসছে বিভিন্ন দিক থেকে। একটু পরেই শিকার শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানের ডেনকে যেতে হবে। গাড়ি চালাতে চালাতে ডেন জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো তো রিচার্ড? স্যার, মিসেস ব্রাউনের ছেলে পিটার, ও আমাকে খবর দিয়েছে
ও দুপুরে স্টিভেন্স পয়েন্টে গেছিল কিছু জিনিসপত্র কিনতে, ঘন্টাখানেক আগে ফিরেছে। দোকানে ঢুকে দেখে মিসেস ব্রাউন নেই। প্রথমেও ভেবেছিল বোধহয় আশেপাশে কোথাও গেছেন। হঠাৎ ও দেখে দরজার ঠিক পাশে রক্তের ছাপ। ছাপটা আমি দেখেছি স্যার, অনেকটা অনেকটা ওই খুন করার পর মৃতদেহ টেনে নেওয়ার ছাপের মতো। ট্যাভার্ন থেকে মিসেস ব্রাউনের দোকান মিনিট 5 রাস্তা। ইতিমধ্যে 2-3 জন স্থানীয় লোক জড়ো হয়েছে দোকানের সামনে। রাস্তার পাশে গাড়ি পার্ক করে ভেতরে ঢুকলেন ডেন। দোকানের জিনিসপত্র সব জায়গা মতোই রাখা। সামান্যতম কোনো বিশৃঙ্খলা ডেনের চোখে পড়ল না, কেবল মেঝের উপর জমে যাওয়া রক্তটুকু ছাড়া। ক্যাশ কাউন্টারের পাশে একটা চেয়ারে বসেছিল পিটার ব্রাউন। আর্থার তাকে জিজ্ঞেস করলেন, তুমি শহর থেকে কখন ফিরেছ? এই ঘন্টাখানেক আগে। তোমার মায়ের সঙ্গে শেষ দেখা হয় কখন? সকালে। আমি ঘন্টা দুয়েক দোকানে ছিলাম তখন। দোকানে এসে তারপর শহরে গেছো? হ্যাঁ, আমি ধরুন বেরোই ওই 11টার দিকে। আসলে কাল রাত থেকে আমার মায়ের জ্বর, হালকা জ্বর ছিল। আমি ভেবেছিলাম যে বাড়ি ফিরে এসে আমি দোকানে বসবো, মাকে বাড়ি পাঠিয়ে দেবো। তখন শরীরটা খারাপ মায়ের, সেই জন্য তো আমি 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 সেজন্যই স্টিভেন্স পয়েন্ট থেকে সোজা আমি দোকানে চলে এলাম। সকালে আমার সঙ্গেও দেখা হয়েছিল তোমার মায়ের। আচ্ছা, দোকানে ফিরে তুমি কি দেখলে? দোকানের দরজা খোলাই ছিল। আমি ভেতরে ঢুকে দেখলাম যে মা নেই। প্রথমে রক্তের ছোপ আমার নজরে পড়েনি। আমি ভাবলাম হয়তো পেছনে গোডাউনে গেছে। ওখানে গিয়েও পেলাম না। গোডাউন থেকে ফেরার সময় রক্তটা আমার নজরে পড়ল। স্টোরের দরজার ঠিক পাশেই রক্তের ছাপ জমাট বেঁধে রয়েছে। দাগগুলো ভালো করে খুঁটিয়ে দেখলেন আর্থার ডেন। হ্যাঁ, মানুষকে টেনে নিয়ে যাওয়ার সময় এরকমই দাগ পড়ে। মনে মনে পুরো ব্যাপারটাকে সাজিয়ে নিলেন ডেন। খুনি দোকানে ঢুকে মিসেস ব্রাউনকে হত্যা করল, তারপর তার বডি নিয়ে বেরিয়ে গেল। কিন্তু খুনটা করল কি দিয়ে? বডিটাই বা সে নিয়ে গেল কিসে? গাড়িতে? কেউ দেখতে পেল না কেন? যদিও এই প্রশ্নের উত্তর ডেন জানতেন। এখন গ্রামের লোক সবাই শিকার নিয়ে ব্যস্ত। দুপুর থেকেই প্রায় সবাই জঙ্গলের পাশের মাঠেই জড়ো হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? বিড়বিড় করে বললেন আর্থার ডেন, মানুষ টেনে নিয়ে যাওয়ার সময় এরকম দাগ পড়ে। খুনি দোকানে ঢুকে মিসেস ব্রাউনকে হত্যা করলো, তারপর তার বডি নিয়ে বেরিয়ে গেল। কিন্তু খুনটা করলো কি দিয়ে? বডিটাই বা নিয়ে গেল কিসে? গাড়িতে? সেটা কেউ দেখতে পেল না কেন? তার মানে কি দাঁড়াচ্ছে? দুপুরের পর খুনি ঢুকেছিল স্টোরে। আচ্ছা পিটার, রেজিস্টারটা একবার দাও তো, দেখি কে কে এসেছিল আজ দোকানে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। দোকানের রেজিস্টার খাতাটা ক্যাশ কাউন্টারে খোলা পড়েছিল। সেটা হাতে নিয়ে ডেন দেখলেন 3টে নাম এন্ট্রি করা হয়েছে খাতায়। শেষের নামটা এডি গিনের। খাতাটা পিটারের দিকে বাড়িয়ে দিয়ে ডেন বললেন, আচ্ছা, এদের মধ্যে কে কে তুমি থাকতে দোকানে এসেছিল? মিস্টার জনসন আমি থাকতেই এসেছিলেন, আর মিস গ্রিন আর এডি আমি যাওয়ার পরই এসেছে মেবি। আচ্ছা বেশ, তাহলে এদের দুজনকেই জিজ্ঞেস করে দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। একটা ব্যাপার মিস্টার ডেন, আসলে মানে এডি বেশ কিছুদিন ধরেই কিন্তু দোকানে আসছিল। কালো এসেছিল, তখন আমি আর মা দোকানে ছিলাম। বলছিল ওর অ্যান্টিফ্রিজার লাগবে। আমি তখনই দিয়ে দিতে বললাম, কিন্তু ও বললো যে আজ লাগবে না, কাল আসবো, এইটা বললো ও। বেশ কয়েকদিন ধরেই আসছিল কেন? অ্যান্টিফ্রিজার নিতে, কিন্তু কোনো দিনই ও নিচ্ছিল না। হ্যাঁ,
দোকানে ঢুকতো, আমাকে দেখতো, বলতো এখন শহরে যাচ্ছি, ফেরার পথে নেব। যদিও কোনোদিন ফেরার পথেও ও আর দোকানে ঢুকতো না। শীতকালে অ্যান্টি ফ্রিজার গাড়ির জন্য ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, এটা আর্থার জানতেন। যা বরফ এবারে পড়ছে, যখন তখন গাড়ির তেল জমাট বেঁধে যেতে পারে। অথচ এডি বারবার স্টোরে এসেও অ্যান্টি ফ্রিজার কেন নিচ্ছিলেন না? একটা ছোট্ট খটকা ডেনের মনে দোলা দিয়ে গেল। দোকান থেকে বেরিয়ে তিনি রিচার্ডকে বললেন, রিচার্ড, আগে এডি গিনের ফার্ম হাউসে চলো তো। গ্রাম ছাড়িয়ে কিলোমিটার 3 দক্ষিণে এডির ফার্ম হাউস। ফার্ম হাউসটা বছর 50 আগে এডির বাবা কিনেছিল। তখন এডির বয়স 8 বছর। এখানে আসার আগে ওরা থাকতো শিকাগো শহরে। বড় শহরের চাকচিক্য এডির মা অগাস্টিন খুব একটা পছন্দ করতেন না, তাই এখানে চলে আসা। শেরিফের পেট্রোল কার যখন ফার্ম হাউসের দরজায় পৌঁছল, তখন সন্ধে নেমেছে। দূরে জঙ্গলের ভেতরে গর্জে উঠছে কোনো এক শিকারীর বন্দুক। সম্ভবত বছরের প্রথম হরিণ। গ্রামের এদিকটায় কোনো বসতি নেই। বিস্তৃত ভুট্টা ক্ষেতের মাঝে এডি গিনের ফার্ম হাউসটা যেন কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছে। ফার্ম হাউসের দরজার উপর একটা হলদে বাতি টিমটিম করে জ্বলছে। ওর সামান্য আলোক শিখাকে ঘিরে রেখেছে গাঢ় কুয়াশার আস্তরণ। ঘরের ভিতরে সম্ভবত গ্রামাফোন বাজছে। একটা নরম বিষাদের সুর ঘরের বন্ধ দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে চুইয়ে পড়ছে বাইরে। 2-3 বার দরজায় টোকা মারার পর ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, আমি আর্থার, একবার বাইরে আসবেন এডি। ও আথা, ওকে আসছি শেরিফ, কামিং। মিনিট 2 পর দরজা খুলল গিন। মাঝারি উচ্চতার গিনের চোখ দুটো বড় মায়াবী। দেখলে মনে হয় এখনো শিশুসুলভ উচ্ছলতা লেগে আছে। আর্মি ছাড় চুল, সারা গায়ে জড়াজড়ি করে আছে পুরনো উলের সোয়েটার। দিনের দিকে তাকিয়ে মাথা দোলালো গিন। গুড ইভিনিং শেরিফ। ইভিনিং। খুব ঠান্ডা পড়েছে আজ, না? হ্যাঁ, তা তো একটু পড়েইছে। হরিণ শিকার এবার জমবে মনে হচ্ছে। তুমি উদ্বোধনী অনুষ্ঠানে গেলে না? না, আর সময় পেলাম কই। আপনি গেলেন না কেন? ও নো, সারা রাত এই ঠান্ডার মধ্যে শিকার করতে আমার ভালো লাগে না। আমি মজা পাই শিকারের পর হরিণগুলোর চামড়া ছাড়িয়ে। বেশ কয়েকজন শিকারীকে বলেও রেখেছি, ওরা কাল সকালে আসবে হরিণ নিয়ে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওয়েল, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। শান্ত নিরুদ্বিগ্ন কণ্ঠে এড গ্রিন বলল, হ্যাঁ, করো। আপনি আজ মিসেস ব্রাউনের দোকানে গিয়েছিলেন? গেছিলাম। কখন? দুপুরে 3টের দিকে। অ্যান্টি ফ্রিজার নেওয়ার ছিল, ওটা নিতে গেছিলাম। মিসেস ব্রাউনকে কোথাও পাওয়া যাচ্ছে না। ও সো স্যাড। এই শীতে হারিয়ে গেলে দারুণ কষ্ট হবে। আপনি সম্ভবত ওকে শেষবার দেখেছেন। আচ্ছা, স্টোরে গিয়ে ঠিক কি কি আপনি করেছিলেন একটু বলুন তো। নিশ্চয়ই, আমি বেশিক্ষণ স্টোরে ছিলাম না। গিয়ে 5 মিনিটেই অ্যান্টি ফ্রিজার নিয়ে বেরিয়ে আসি। আপনি থাকাকালীন বা বেরিয়ে আসার সময় আর কেউ দোকানে ঢুকেছিল? নো শেরিফ, আমি তো অ্যাটলিস্ট কাউকে ঢুকতে দেখিনি। ডেন আর গিন যখন কথা বলছিলেন, রিচার্ড তখন ফার্ম হাউসের আশপাশে ঘুরে দেখছিল। গিনের গাড়িটা আউট হাউসের পাশেই পার্ক করা ছিল। কি মনে হওয়ায় গাড়িটার দিকে এগিয়ে গেল রিচার্ড। হিম কুয়াশার গুঁড়ো ফুলের রেণুর মতো এলিয়ে পড়ছে গাড়ির উপর। প্যান্টের পকেট থেকে একটা টর্চ বের করে গাড়িটাকে খুঁটিয়ে দেখতে লাগলো রিচার্ড। গাড়ির ভেতরে আলো ফেলতেই তাকে থমকে যেতে হলো। ব্যাক সিটে রক্ত জমাট বেঁধে আছে। দ্রুত পায়ে ঘরের দরজার দিকে এগিয়ে গেল রিচার্ড। তারপর ডেনের কানে কানে ফিসফিস করে খুলে বলল বিষয়টা। স্যার, গাড়ির ব্যাক সিটে ব্লাড দেখলাম। রিচার্ডের বলা কথাটাই গিনকে জিজ্ঞেস করলেন ডেন। আপনার গাড়ির ব্যাক সিটে রক্ত কেন?
ব্রাউনের দোকান থেকে ফেরার সময় একটা হরিণ এসে পড়েছিল গাড়ির সামনে। আর বলবেন না, টেরিবল ব্যাপার, স্পট ডেড। ওটাকে গাড়িতে তুলে নিয়ে এসেছি। হরিণটা কোথায়? ওই তো আউট হাউসে রাখা আছে। কই চলুন তো, এই চলো আমরা দেখবো। মুচকি হাসল গেন, বলল, আই গেস তার জন্য তোমাদের একটা ওয়ারেন্ট লাগবে। সঙ্গে আছে? চোখের পলকে ঘিনের চেহারার পরিবর্তন দেখতে পেলেন দেন। এক সেকেন্ডের জন্য থমকে গিয়ে তারপর তিনি বললেন, বেশ, ওয়ারেন্ট নিয়েই আসছি, তারপরেই না হয় দেখব। রিচার্ড, তুমি যাও, আমি এখানে ওয়েট করছি। 20 মিনিটের মধ্যে ওয়ারেন্ট আর সঙ্গে আরো 2জন পুলিশ কনস্টেবলকে নিয়ে ফিরে এলো রিচার্ড। আর কোনো বাধা দিল না কিন। আউট হাউসে ইলেকট্রিসিটি নেই। টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলেন সবাই। একটা ভ্যাপসা জলীয় গন্ধ নাকে এলো। অযাচিত প্রচুর জিনিসপত্রে ভর্তি সারাটা ঘর। হঠাৎ কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে উঠল রিচার্ড। স্যার, স্যার, এদিকে, এদিকে দেখুন। কি? একটা নির্দিষ্ট দিকে আলো ফেলল রিচার্ড। বাকিরা তাকালেন ওই আলোর রেখা লক্ষ্য করে। সিলিং থেকে কি যেন একটা ঝুলছে। কি ওটা? বিস্ময়ে ভয়ে কেঁপে উঠল আর্থার ডেনের সর্বাঙ্গ। এক শরতের দুপুরে প্লেনফিল্ডে পা রেখেছিলেন গিন দম্পতি। অগাস্টিন গিন, তার স্বামী রাউল গিন আর তার 2 সন্তান এডি এবং হেনরি। সালটা 1910। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হব করছে। এডির বয়স তখন 8, হেনরির 9। গিন দম্পতি দুজনে ছিলেন সম্পূর্ণ 2 মেরুন মানুষ। অগাস্টিন একজন আদ্যপান্ত ধর্মান্ধ আর রাউল মদ্যপ জুয়ারি। গিন পরিবার আগে থাকত শিকাগো শহরে। অগাস্টিন গিনের খালি মনে হতো এত বড় শহরের জৌলুস আর নারকীয় আবহাওয়া তার সন্তানদের নষ্ট করে দেবে। তাই একরকম জোর করেই স্বামী সন্তানকে নিয়ে প্লেনফিল্ডের ফার্ম হাউসে চলে এসেছিলেন তিনি। তখন এখানে জলের দরে জায়গা বিকোচ্ছে। প্লেনফিল্ডে আসার সময় শিকাগোর বাড়ি আর বাবার সূত্রে পাওয়া কিছু জমি বিক্রি করে দিয়েছিলেন অগাস্টিন। ওই টাকা দিয়েই প্রায় 150 একরের একটা ফার্ম হাউস কিনে ফেললেন তিনি। প্রতিদিন বিকেলে এডি আর হেনরিকে বাইবেল পড়ে শোনাতেন অগাস্টিন। শোনাতেন খ্রিস্ট ধর্মের সব পৌরাণিক কাহিনী। বারবার সতর্ক করে দিতেন ছেলেদের। বলতেন, একটা কথা মনে রেখো, এই দুনিয়া পাপের দুনিয়া। তোমরা কারুর সঙ্গে বেশি মিশবে না, বিশেষ করে মেয়েদের সঙ্গে। মেয়েরা হলো সমস্ত পাপের উৎস। কিন্তু তুমিও তো মেয়ে, মা। একমাত্র আমিই তোমাদের বন্ধু। আমার কোনো পাপ নেই। হেনরি যদিও মায়ের এসব নিষেধ খুব একটা মানত না, কিন্তু এডি মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলত। সারা স্কুলে তার কোনো বন্ধু ছিল না। সে নিজের মতো স্কুলে যেত, চুপচাপ ক্লাস করে আবার বাড়ি চলে আসত। একসময় এডি আর হেনরির স্কুল শেষ হলো। 2 ভাই নিজেদের ভুট্টা খেতে কাজ শুরু করল। রাউল গিন ততদিনে শয্যা নিয়েছেন। শরীর পুরো ভেঙে পড়েছে তার। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে স্ত্রীকে সাপসাপান্ত করাই ছিল তার একমাত্র কাজ। একটা মানুষ কি করে এরকম নির্দয়, এরকম ব্যভিচারী হতে পারে? একটা মানুষ না, তুমি মানুষ না, তোদের জীবনগুলোকে নষ্ট করে দিচ্ছে। এটা পিশাচ, এটা নরকের পিশাচ। আমার জীবনটাকে শেষ করে দিল, আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। তোরা চলে যা, তোরা চলে যা এখান থেকে, চলে যা। এখানে থাকিস না, এখানে থাকলে তোদের জীবনটা করে শেষ করে দেবে। চলে যা তোরা এখান থেকে, চলে যা তোরা, চলে যা এখান থেকে, চলে যা। একদম চুপ, খবরদার। স্বামীর টিটকিরি আগুন ধরিয়ে দিত অগাস্টিনের শরীরে। সেও মনের ঝাল মিটিয়ে উত্তর দিত, একদম উল্টোপাল্টা কথা বলবে না, বুঝেছ?
মদ আর জুয়া খেলে খেলে নিজের জীবনটা নষ্ট করেছো। সারা শিকাগো শহর তোমার চরিত্রের ব্যাপারে জানে। ছি, আমার ছেলেদের দিকে তোমার ওই কুদৃষ্টি ফেলবে না একদম, আমি বলে দিলাম তোমাকে। স্বামীর সঙ্গে কোনোদিনই সুস্থ সম্পর্ক ছিল না অগাস্টিনের। পারিবারিক চাপে বিয়ে হয়েছিল দুজনের। অগাস্টিনের আদি বাড়ি ছিল জার্মানির বাভেরিয়াতে। 19 শতকের শেষের দিকে অগাস্টিনের মা বাবা আমেরিকা চলে আসেন। ওর তখন বছর 15 বয়স। বাভেরিয়ার শান্ত নিরিবিলি পরিবেশ থেকে মুহূর্তের মধ্যে অগাস্টিন ছিটকে পড়ল শিকাগোর চূড়ান্ত নাগরিক জীবনে। দ্রুতই এক আদিম নিঃসঙ্গতা ভিড় করে এলো ওর মনে, যা থেকে আর কোনো দিনই মুক্তি পাননি অগাস্টিন। অবশ্য মুক্তির খোঁজ তিনি করেছিলেন। সেই খোঁজই তাকে পৌঁছে দিয়েছিল এক গোপন সম্প্রদায়ের উঠোনে। বাড়ির কেউ জানত না কবে থেকে অগাস্টিন মনে প্রাণে হয়ে উঠেছেন রক্ষণশীল লুথেরান। অনেক লুথেরান সম্প্রদায় রক্ষণশীল, নিজেদেরকে আলাদা রাখতে চায় অন্যান্য খ্রিস্টান সম্প্রদায় থেকে। অগাস্টিনের বাবা মাও ছিলেন বাভেরীয় লুথেরান, কিন্তু শিকাগো শহরে যে লুথেরান গ্রুপের সঙ্গে অগাস্টিন মিশত তারা ছিল অত্যন্ত গোঁড়া। ক্রমে অগাস্টিনের চিন্তা চেতনাকেও আবিষ্ট করতে শুরু করে এই সম্প্রদায়ের কঠোর নিয়ম নীতি। বিছানায় পড়ার বছর খানেকের মধ্যেই মারা যান রাউল। প্লেন ফিল্ডের বিশাল ফার্ম হাউসে তখন অগাস্টিন আর তার 2 ছেলে। অগাস্টিনের কঠোর কঠিন নিয়ম আরও চেপে ধরল এডি আর হেনরিকে। ছেলেদের সব বিষয়ে তিনি নজরদারি চালাতেন। হেনরি বরাবরই স্বাধীন চেতা ছেলে। মায়ের সব উপদেশ সে মানতে চাইত না। 2 ভাই যখন ফার্মে কাজ করত, মা আশেপাশে থাকত না। এদিকেও তখন সে বোঝাতো, এই গিন শোন, মায়ের সব কথা ওরকম শুনতে যাবি না। আচ্ছা, আমরা যদি কারুর সঙ্গে বন্ধুত্ব না করি তাহলে তাহলে বাঁচবো কি করে? এসব বলবি না দাদা, মা জানতে পারলে খুব কষ্ট পাবে। মা যা বলছে আমাদের ভালোর জন্যই তো বলছে। জাস্ট স্টপ ইট গিন। না, বলছে না। আচ্ছা আচ্ছা, তুই মাকে দেখেছিস? মা দিনকে দিন উন্মাদ হয়ে যাচ্ছে। দেখ দেখ, আমি না ঠিক এইভাবে থাকতে পারবো না। আমি কোথাও একটা চলে যাব। কোথায় যাবি তুই দাদা? ঠিক করিনি এখনো, বাট আমি বুঝে নেব। মাকে ছেড়ে গেলে মা খুব কষ্ট পাবে। না না, তুই কোথাও যাবি না, তুই যাবি না কোথাও। আমি তো যাবই। আর শোন, তুই আমার কথা শোন, তুইও যাবি। তুই যাবি, আমি বলছি যখন তুই যাবি। আর একটা কথা, মায়ের সঙ্গে থাকলে তুইও কিন্তু একদম সুস্থ থাকতে পারবি না গিন। এর প্রায় মাস খানেক পর একদিন হেনরি এডিকে স্টিভেন্স পয়েন্টে নিয়ে গেল। যাওয়ার পথে এডি অনেকবার জিজ্ঞেস করেছে কেন ওরা হঠাৎ শহরে যাচ্ছে। হেনরি কিছুই বলেনি। শহরে পৌঁছে একটা রেস্তোরাঁয় ঢুকলো 2 ভাই। খানিক বাদে কাকে যেন দেখে উঠে দাঁড়িয়ে হাত নাড়ল হেনরি। দাদার দৃষ্টি লক্ষ্য করে ঘাড় ঘুরিয়ে দেখল এডি। একটি মেয়ে, কেমন যেন চেনা চেনা ঠেকছে না? হ্যাঁ, তাই তো। ভালো করে তাকাতেই মেয়েটিকে চিনতে পারল এডি। জেসিকা, ওদের পাশের গ্রামের মেয়ে। স্কুলে 2 ক্লাস উপরে পড়ত। এই মেয়ে এখানে কি করছে? ইতিমধ্যেই মেয়েটি এসে বসল হেনরির পাশে। হেনরি ওর হাতে আলতো করে চুমু খেয়ে বলল, যাক, অবশেষে তাহলে আসলে। ও বাই দ্য ওয়ে, তুমি এডিকে চেনো তো? জেসিকা ওর নরম মুখটি এবার এডির দিকে ঘোরালো। তারপর মুচকি হেসে বলল, হ্যাঁ চিনি তো। এডি ও জেসিকা, আমরা বিয়ে করব সামনের শীতে। দাদার কথা শুনে চমকে উঠল এডগিন। যেন হঠাৎ করে তার সামনে পর্বত প্রমাণ এক তুষারখণ্ড ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এমন দুর্বিপাকে এডি আগে কোনো দিন পড়েনি। রেস্তোরাঁয় বসে সে যদিও কিছু বলল না, সহজভাবেই কথা বলল জেসিকার সঙ্গে। জেসিকা কিছু টের না পেলেও হেনরি কিন্তু ঠিকই বুঝল এডির ভিতরে কি চলছে। ফেরার পথে এডি চেপে ধরল দাদাকে। এসব এসব কি করছিস তুই দাদা? মা না বলেছে মেয়েদের থেকে দূরে দূরে থাকতে? আর ও মেয়ে তো ডিভোর্সি।
মা বলে শুনিসনি, এসব মেয়েরা আরো নোংরা হয়। না গিন, আমি আর পারবো না, আমি সত্যি আর পারবো না। আর আর মানে মায়ের সাথে থাকতে তো আমি আর... কথাটা শেষ করতে পারল না হেনরি। দম বন্ধ হয়ে আসছে তার। মায়ের সব উপদেশ আদেশ যেন একই সঙ্গে ওর কর্ণকুহরে আছড়ে পড়ছে। এই ধরনের মেয়েদের মা একটা বিশেষ নামে ডাকেন, হার্লেট। হেনরি শেষ পর্যন্ত বলল, জেসিকা আমাকে ভালোবাসে এডি, ও আমাকে ভালোবাসে। ওর তো একটা ছেলেও আছে। তাতে কি হয়েছে এডি? ঠিক কি যে হয়েছে তা এডি দাদাকে বুঝে উঠতে পারল না। সেদিন রাতে খাওয়ার টেবিলে মাকে নিজের সিদ্ধান্তের কথা খুলে বলল হেনরি। সে বলল, মা, আমি বিয়ে করব। অগাস্টিন দূর কল্পনাতেও এমন কথা চিন্তা করেননি কখনো। তার হাত থেকে চামচ খসে পড়ল। বিস্ফারিত চোখে তিনি তাকালেন হেনরির দিকে। এডি দেখল মায়ের ঠোঁট থরথর করে কাঁপছে। গুমড়ে চিৎকার করে উঠলেন অগাস্টিন গিন। টেবিলের ওপর রাখা ম্যাশ পোটেটোর বাটিটাকে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। দাঁত কটমট করে তিনি হেনরিকে বললেন, কি বললে? কি বললে তুমি? তোমার সাহস হয় কি করে এরকম কথা বলার? তোমাদের না বলেছি মেয়েদের থেকে দূরে থাকতে? হেনরিও যেন মনে মনে প্রস্তুত হয়েছিল। সে বলল, মা, তোমার সব কথা আমি শুনতে পারবো না। আমি জেসিকাকে ভালোবাসি। কোন জেসিকা? আমাদের স্কুলে পড়তো, মিস্টার গ্যাব্রিয়েলের মেয়ে জেসিকা। ওই বেশ্যা মেয়েটা? ওর তো একবার বিয়ে হয়েছিল। তোমার লজ্জা করে না এসব কথা আমাকে বলছো? না, তোমাকে বলতে লজ্জা করে না আমার মা। আমরা এই শীতে বিয়ে করব। তোমাকে জানানোর ছিল তাই আমি জানালাম। আর আমি এখানে থাকবো না। জেসিকা স্টিভেন্স পয়েন্টে একটা রেস্টুরেন্টে কাজ করে। আমি ওখানেই চলে যাব। কি বললি তুই? হ্যাঁ, কি বললি? এত সাহস তোর? সবকিছু নিজে নিজেই ঠিক করে ফেলেছিস? হ্যাঁ। ক্রোধে অগাস্টিনের গলা বুজে এলো। গো গো শব্দ করতে করতে তিনি হাত পা ছুটতে শুরু করলেন। এডি ছুটতে গেল মায়ের কাছে। ছাড় আমাকে, ছেড়ে দে। আর হেনরি একবার মায়ের দিকে আর একবার ফ্লোরে পড়ে থাকা বাটিটার দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। এর সপ্তাহখানেক পর হঠাৎ আগুন লেগে গেল ফার্ম হাউসের বাগানে। এডি আর হেনরি তখন বাগান পরিষ্কার করছিল। আগুনের লেলিহান শিখা এড়িয়ে এডি বাইরে বেরিয়ে আসতে পারলেও হেনরি পারল না। ঘন্টা 2 বাদে যখন আগুন নিভল, দেখা গেল হেনরির শরীরের অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশের কাছে পুরো ব্যাপারটাই মনে হলো অ্যাক্সিডেন্ট, আর সেটা হওয়াই স্বাভাবিক। স্থানীয় ডাক্তারও ডেড বডি পরীক্ষা করে জানালেন মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। সম্ভবত আগুন দেখে দিশাহারা হয়ে পড়েছিল হেনরি। ডাক্তারের কথা শুনে পুলিশও বিষয়টা নিয়ে আর তদন্ত করল না। প্রায় 150 একরের ফার্ম হাউসে আর 2টো মাত্র প্রাণী অবশিষ্ট রইল, এডি আর তার মা অগাস্টিন। হেনরি শোকেই বোধহয় বছর খানেকের মধ্যে অগাস্টিনও অকাল শয্যা নিলেন। হাজার হোক তারই তো ছেলে, তার রক্তই তো বইছিল হেনরির শরীরে। বিছানায় শুয়ে শুয়ে অগাস্টিন এডিকে বাইবেল পড়ে শোনাতেন, নিজের মতো করে জীবনের নানান উপদেশ দিতেন। এডি সব শুনত, মনে মনে বিশ্বাসও করত মায়ের প্রতিটা কথা। অগাস্টিন বলতেন, ইভের জন্য অ্যাডামকে স্বর্গ থেকে বিতাড়িত হতে হয়েছিল এডি। আমি ছাড়া আর কোনো মেয়েকে বিশ্বাস করবে না। এখানকার মেয়েরা সব পাপী, মদ খায়, পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়ায়। আমি কাউকে বিশ্বাস করি না মা, তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। করবেও না। এরা সব নরকের কীট। তুমি সব সময় এদের থেকে দূরে থাকবে। শুধু আমি তোমাকে ভালোবাসি এডি। অনলি মামা লাভস ইউ, আর কেউ না। পরম মমতায় মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে এডি উত্তর দিত, আমি জানি মা, আমি জানি। আমিও শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে।
হেনরির মৃত্যুর পর অনেকটাই একা হয়ে পড়ল এডি। মা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। বাড়ির সব কাজ তাকে একাই করতে হয়। এরই মধ্যে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটা যুদ্ধই মানুষের জীবনের বাঁক ঘুরিয়ে দেয়। এডি তার জীবদ্দশায় দুটো মহাযুদ্ধ দেখে ফেলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় সে অনেক ছোট, স্কুলে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে পরিণত। ইউরোপে কোথায় কি ঘটছে সব তার কানে আসত। অগাস্টিনের শরীরে মিশেছিল বিশুদ্ধ জার্মান রক্ত। মনে প্রাণে হিটলারের সমর্থক অগাস্টিনের চিন্তা চেতনা দারুণভাবে প্রভাবিত করেছিল এদিকে। ডিটেনশন ক্যাম্পে নাৎজি বাহিনী যে অত্যাচার চালাতো ইহুদি বন্দীদের উপর, সে সমস্ত খবর প্লেনফিল্ডের মতো একটা ছোট্ট গ্রামেও এসে পৌঁছত। অগাস্টিনের কাছে হিটলার বিশুদ্ধ রক্তের প্রতীক, এডির কাছেও তাই। নিরীহ নিরপরাধ ইহুদিরা ক্রমে এডির চোখে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। ম্যাগাজিন, নিউজ পেপার থেকে ডিটেনশন ক্যাম্পের ছবি কেটে সংগ্রহ করত এডি, টাঙিয়ে রাখত ঘরের দেওয়ালে। 5 বছর পর 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে, বার্লিনের পতন অবশ্যম্ভাবী, তখন অগাস্টিন গিন মারা গেলেন। এবার একেবারে একা হয়ে পড়ল এডি। প্লেনফিল্ডে তার কোনো বন্ধু বান্ধব ছিল না। শুধু প্লেনফিল্ডই বা কেন, সারা পৃথিবীতে মাকে ছাড়া তার কোনো বন্ধু ছিল না। শুধু মাকে আঁকড়ে ধরেই সে এতদিন কাটিয়েছে। মাকে বড় ভালোবাসত এডি। মদ্যপ বাপ যখন ওকে মারতে আসতো, মাই ওকে বারবার বাঁচিয়েছে। তাছাড়া মা যা যা বলেছে সবই সত্যি হয়েছে। মা বলেছিল জেসিকা মেয়েটা নোংরা, সত্যিই তাই। হেনরির মৃত্যুর বছর 3 মধ্যেই কেমন অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলল মেয়েটা। এখন স্বামী সন্তান নিয়ে সুখেই সংসার করছে। হেনরি যদি মায়ের কথা শুনত তাহলে হয়তো ও বেঁচে থাকত, মাও নিশ্চয়ই বেঁচে থাকত। ক্রমশ ভারী হয়ে উঠল প্লেনফিল্ডের আকাশ। বাতাসে তুষারের গুঁড়ো উঠছে, যেন কেউ ছাই ছড়িয়ে দিচ্ছে। কয়েকদিন পরেই শুরু হবে ডিয়ার হান্টিং। এডির ঘরে চুল্লির আগুন নিভে গেছে অনেকক্ষণ। ও হাঁটুতে মাথা রেখে মায়ের ঘরের দরজার সামনে মেঝেতে বসে আছে। অগাস্টিন গিনের মৃতদেহ 3 দিন আগে কবরে দেওয়া হয়েছে, কিন্তু এডির মনে হচ্ছে মা এখনো আছে এই বাড়িতেই। ঘরের মধ্যে তার গন্ধ লেগে আছে, পুরনো কাপড়ের গন্ধ, ল্যাভেন্ডার সাবানের গন্ধ। তালার ফুটো দিয়ে ভিতরে চোখ রাখল এডি। মায়ের বিছানা ঠিক যেমন ছিল তেমনই গুছিয়ে রাখা, চাদরের ভাঁজ এখনো আগের মতো, বালিশে মায়ের মাথার দাগ। রাত বাড়ছে, বাইরে বাতাস হু হু করছে, থেকে থেকে কেঁপে উঠছে খামার বাড়ির পুরনো কাঠ। এডি তখনও ঠায় বসে আছে। ছেলেবেলার কথা মনে পড়ছে ওর। মা যখন বলতো, এডি তুই আমার সোনা ছেলে, বাইরের দুনিয়া পচা, মামা লাভস ইউ। এডিও তখন মাথা নেড়ে বলতো, লাভ ইউ টু মামা। কিন্তু এখন সে একেবারে একা। হঠাৎ যেন তন্দ্রা ভেঙে জেগে উঠল এডি। রান্নাঘরে গিয়ে চুল্লিতে কাঠ দিল, কেটলি চাপিয়ে কফি বানালো। তারপর তাক থেকে 2 কাপ বের করে আনলো, একটা নিজের জন্য, আরেকটা মায়ের জন্য। এভাবেই এখন এডির দিন কাটে। সপ্তাহ যায়, বাড়ির বাকি ঘরগুলো ধুলোয় ভরে ওঠে। এডি শুধু মায়ের ঘর আর রান্নাঘর পরিষ্কার রাখে, যেন ওই এক কোণে একটুখানি জীবন বেঁচে আছে। খামারের কাজ আর এখন এডি করে না। এত বড় ক্ষেতের কাজ একা হাতে হয়ও না। এডি এখন সারাদিন ঘুরে বেড়ায়, সময় পেলে বই পড়ে। হিটলার ততদিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার ভূত এখনো অনেকের কাঁধে ভর করে আছে। এডি তাদের একজন।
গভীর রাতে যখন সারা প্লেনফিল্ড ঘুমিয়ে পড়ে, এডি তখন চুল্লিতে আগুন জ্বালে, মায়ের পুরনো শাল গায়ে জড়ায়, তারপর সারা বাড়িতে হেঁটে বেড়ায়। কখনো কখনো সে উঠে আলমারি খোলে, মায়ের পুরনো জামা কাপড় বের করে, যত্ন নিয়ে সেগুলো নিজেই পরে ফেলে। আয়নার সামনে দাঁড়ায়, আয়নায় সে নিজেকে দেখে না, দেখে তার মায়ের ছায়াকে। ফিসফিস করে এডি বলে, আমি তোমার কথা শুনছি মা, আমি খারাপ হইনি। তুমি বলো আমি তোমার কথা শুনছি না মা? আয়নার মধ্যে থেকে অগাস্টিন গিন তখন কথা বলেন। আমি জানি এডি, তুমি আমার কথার অবাধ্য হবে না। শোনো, এই পৃথিবীতেই নরক আমি এখন বুঝতে পারি। তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি তো আর নেই। আমি তোমাকে আবার ফিরিয়ে আনবো মা, হ্যাঁ ফিরিয়ে আনবো। তুমি পারবে আমাকে ফিরিয়ে আনতে? পারবে? বড় কষ্ট হয় আমার দিনরাত অন্ধকারে শুয়ে থাকতে। হ্যাঁ মা, কেন পারবো না? প্রভু যিশু ফেরত এসেছিলেন, তুমি কেন আসবে না মা? হ্যাঁ, কথা বলতে বলতে ঘন হয়ে ওঠে এডির নিঃশ্বাস। মাকে সে ফিরিয়ে আনবেই, কিন্তু কিভাবে? গভীর ভাবনায় ডুব দেয় এডি গিন। গ্রাম্য কবরখানায় তার মায়ের দেহ পোতা আছে। মুহূর্তের মধ্যে নিজের পরিকল্পনা ঠিক করে নেয় এডি। তারপর একটা শাবল আর হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ে সে। বরফ ঠান্ডা হাওয়া বইছে প্লেন ফিল্ডে, সারা গ্রাম নিঝুম। হঠাৎ করে দেখলে মনে হবে এখানে কোনো প্রাণ আর বেঁচে নেই। কবরখানায় পৌঁছে মায়ের কবর খোঁড়া শুরু করে এডি। পুরু বরফের আস্তরণ জমেছে কবরের ওপর। সেটা সরিয়ে বেশ কিছুক্ষণ ধরে উপরের মাটিটা খুঁড়ল সে। তারপর হঠাৎই সশব্দে ঝনঝন করে উঠল এডির শাবল। চমকে উঠে পাশে রাখা আলোটা একটু উঁচু করে ধরল সে। আর ঠিক তখনই মনে পড়ল তার মায়ের কবরটা কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। এ তল্লাটে এটা নতুন কিছু নয়। বরফ যাতে কফিনের কোনো ক্ষতি না করতে পারে, তাই অনেক কবরই কংক্রিট দিয়ে তৈরি করা হয়, বিশেষ করে শীতকালে যারা মারা যায় তাদের কবর। হতাশ হয়ে ধপ করে বসে পড়ল এডি। তাহলে কি মাকে সে নিয়ে যেতে পারবে না? এমন সময় সামনের শূন্য অন্ধকার থেকে কথা বলে উঠলেন অগাস্টিন। শরীর প্রধান নয় এডি, আত্মাই আসল। পাশের কবরটা খোঁড়ো, ওই মেয়েটাকে তোলো। যেন মা নয়, স্বয়ং ঈশ্বর এদিকে আদেশ দিচ্ছেন। দ্রুত হাতে পাশের কবরটা খুঁড়ে ফেলল এডি। কোনো এক জ্যাসমিন স্মলের কবর, বেশ কয়েক বছরের পুরনো। ব্যাকটেরিয়ার আক্রমণে কফিনের ভেতরের মৃতদেহ ক্ষয়ে গেছে। চোয়াল চিরে বেরিয়ে এসেছে নোংরা কালচে দাঁতের সারি। চোখের কোটরে একদলা অন্ধকার। পাঁজা কোলা করে দেহটা তুলে আনলো এডি। তারপর গাড়ির ব্যাক সিটে বসিয়ে নিয়ে এলো বাড়িতে। স্টোভে গরম জল বসালো এড। জাসমিনের মৃতদেহটাকে সে বসিয়ে রেখেছে তার মায়ের প্রিয় চেয়ারে, যে চেয়ারে বসে এদিকে বাইবেল পড়ে শোনাতেন অগাস্টিন। জল হালকা গরম হওয়ার পর মৃতদেহটাকে নিয়ে বাথরুমে ঢুকল এড। মৃতদেহ না, আর মৃত নয়, মা ফিরে এসেছে। পরম যত্নে মায়ের গায়ে জমা ধুলো মাটি পরিষ্কার করল এডি। পরনের জামা কাপড় খুলে গরম জল দিয়ে ধুয়ে দিল সারা গা।
সাবধানে মা যেন ব্যথা না পান। এডি বলল, কোন ড্রেসটা পরবে তুমি মা? হ্যাঁ, কোনটা? ওই 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 কালো রঙের মামা স্যুটটা পরিয়ে দিই তোমায়? উত্তেজনায় টকবক করছে এডির দৃষ্টি। এক ছুটতে গিয়ে মায়ের কাপড় নিয়ে এলো সে, তারপর পরিয়ে দিল। এবার ঘুমানোর পালা। আজ এডি মায়ের সঙ্গে ঘুমোবে। কতদিন পর মায়ের শরীরের উষ্ণতার ছোঁয়া পাবে সে, কতদিন পর। হঠাৎ করে এডি যেন সেই ছোট্ট ছেলেটি হয়ে গেছে। জামা কাপড় পরিয়ে আবার মাকে এনে বসিয়ে দিল চেয়ারে। তারপর মায়ের শুকনো শীর্ণ হাত ধরে এডি জিজ্ঞেস করলো, খিদে লেগেছে মা? তুমি একটু বসো মা, আমি আমি এক্ষুনি খাবার বানিয়ে আনছি। হ্যাঁ, আমি 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 আনছি, এক্ষুনি আনছি। আচ্ছা। আনন্দে আজ কান্না পাচ্ছে এডির। ইস, হেনরি যদি আজ থাকতো। এডি জানে মুখে হেনরি যাই বলুক, ও মাকে খুবই ভালোবাসতো। সব দোষ ওই জেসিকা মেয়েটার। ও না এলে ওভাবে মরতেও হতো না হেনরিকে। সেই আগুনে দুপুরের স্মৃতিটা আবার মাথা চারা দিয়ে উঠল ওর মনে। আসল সত্যিটা মা জানে না, মাকে বলা হয়নি কখনো, কিন্তু আজ এডি বলবে। কি দুঃসাহসিক কাজটাই না এডি সেদিন করেছিল। মা শুনলে খুশিই হবে। দাদাকে এডি বিপথে যেতে দেয়নি, তার আগেই ঈশ্বরের কাছে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে চারিদিকে নরকের ছায়া ঘোরে। কতদিন ও দেখে দেখে রাখতো হেনরিকে, তার চেয়ে ঈশ্বরের কাছে যাওয়াই ভালো। এক বাটি গরম স্যুপ নিয়ে এলো এডি, তারপর মাকে বলল, মা, একটা কথা তোমাকে বলা হয়নি। হেনরি আগুন লেগে মরেনি, আমি ওর মাথায় বাড়ি মেরেছিলাম কাঠ দিয়ে, ওই জন্য ও মারা যায়। ওকে না মারলেও তক্ষুনি জেসিকার কাছে চলে যাচ্ছিল, তোমাকে ছেড়ে, আমাকে ছেড়ে। আমি ঠিক করিনি মা, বলো? ঠিক করিনি? তুমি বলো। মৃদু ঘাড় নাড়লেন অগাস্টিন, বললেন, একদম ঠিক করেছো তুমি। মনে রাখবে এটি, মেয়েরা হলো নরকের দরজা। পাপে কিচকিচ করছে মেয়েদের শরীর, ছুলেও তুমি নষ্ট হয়ে যাবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন এড গিনের ভেতরে কি ভয়ঙ্কর এক পিশাচ জেগে উঠেছিল। গিনের ক্রাইমের পিছনের মোটিভ কি ছিল, এবার আমরা সেটাই জানব। গিন গ্রেফতার হওয়ার পর ডক্টর এডওয়ার্ড স্মিথ গিনের সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করেছিলেন। শুধুমাত্র অগাস্টিন গিনের ধর্মান্ধ চেতনা এডি গিনের ওপর প্রভাব ফেলেছিল এমনটা নয়। গিন তার মাকে খুবই ভালোবাসত। মায়ের মৃত্যুর পর সে প্রচন্ড একা হয়ে যায়। সে চাইছিল যে কোনো উপায়ে তার মাকে ফিরিয়ে আনতে। আবার মৃতদেহের সঙ্গে একটা দীর্ঘ সময় কাটানোর ফলে গিনের ভেতরে আরো এক পৈশাচিক চেতনা জেগে ওঠে। এর পেছনে হিটলারের ডিটেনশন ক্যাম্পের একটা বড় ভূমিকা ছিল। আপনাদের আগেই বলেছি, দুটো মহাযুদ্ধের মাঝখানে তৈরি হয়েছিল গিনের কৈশোর আর যৌবন। আমেরিকার তখন টালমাটাল অবস্থা। ইউএসএর নিজের মাটিতে যুদ্ধ হয়নি কথা ঠিকই, তবে এই দুই যুদ্ধ এবং পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের সরাসরি প্রভাব পড়েছিল আমেরিকার সমস্ত মানুষের ওপর। বাকিদের মতো এডি গিনো মনে মনে জড়িয়ে পড়েছিল ওই বিপর্যস্ত দুঃসময়ের সঙ্গে। গিনের মায়ের আদি বাড়ি ছিল জার্মানিতে। অগাস্টিন নিজেও ছিলেন হিটলারের ভক্ত। গিন তাই সহজেই হিটলারের কর্মকাণ্ডের খোঁজ খবর পেয়ে যেত। শুধু যে মায়ের কাছ থেকে এমনটা নয়, বিভিন্ন বই, ম্যাগাজিন, পত্রপত্রিকায় তখন হিটলার বেশ গুরুত্বপূর্ণ চরিত্র। এইসব পড়ে গিন জানতে পেরেছিল আসলে ঠিক কি কি ঘটে হিটলারের ডিটেনশন ক্যাম্পগুলোয়, কিভাবে অত্যাচার করা হয় বন্দীদের ওপর, মৃত্যুর পর তাদের মৃতদেহ নিয়ে কি কি করে হিটলারের বাহিনী। মৃতদেহের সঙ্গে থাকতে থাকতে গিনের মনে এই ঘটনা একটা বড় প্রভাব ফেলেছিল। এমনিতেই গিন বেশ ভালো হরিণ কাটতে পারত,
চামড়া ছাড়ানো, মাংস কাটা, এসব বিষয়ে সে ছিল সিদ্ধহস্ত। এবার তার এই প্রতিভার প্রয়োগ ঘটাতে শুরু করল এডিকেন। শুধু জ্যাসমিন স্মলের মৃতদেহ বাড়িতে এনে থেমে থাকল না এডি। একসময় প্লেনফিল্ডের কবরস্থান থেকে একের পর এক মেয়ে মানুষের মৃতদেহ চুরি করা শুরু করল এডিকেন। সেসব দেহের চামড়া দিয়ে গিন বিভিন্ন আসবাব বানাত। কাউন্টি পুলিশ তার ঘর থেকে যেসব জিনিস উদ্ধার করেছিল তার মধ্যে ছিল মানুষের চামড়া দিয়ে বানানো চেয়ার, মাথার খুলি দিয়ে বানানো বাটি, আরো অসংখ্য পৈশাচিক জিনিসপত্র। FBI এর রেগুলেশন অনুযায়ী গিন কিন্তু সিরিয়াল কিলার নয়, কারণ সিরিয়াল কিলার হতে গেলে অন্তত 3টি খুন করতে হয়। গিন করেছিল 2টো। গিনের প্রথম ভিকটিম মেরি হেগন। সালটা 1954। অগাস্টিনের মৃত্যুর 9 বছর পরের ঘটনা। ততদিনে গিন তার মায়ের প্রতি এতটাই অবসেসড হয়ে পড়েছিল যে সে নিজেই তার মা হয়ে উঠেছিল ভিতরে ভিতরে। যে মৃতদেহটা সে তুলে এনেছিল কবর থেকে, এ তো ছিলই, পাশাপাশি গিন নিজেকেই কখনো কখনো অগাস্টিন ভেবে নিত। মায়ের পোশাক পরে বাড়ির ভেতরে ঘুরে বেড়াত, নাচত। এমনই এক রাতে গিন যখন মায়ের কাপড় পরে ঘুরছিল, সে শুনতে পেল তার মা অগাস্টিন বলছেন, ওই কাপড় কি আর আমি? চমকে উঠে নাচ থামালো গিন। আমি তো আমার শরীর, চামড়া, মাংস, আত্মা। হ্যাঁ, তাই তো। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি মা, তুমি কোথাও যেও না, কেমন? হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। তাই তো হঠাৎ এডির মনে হলো তার গায়ের চামড়া তো মায়ের চামড়া নয়, সে তো পুরুষ। এদিকে মায়ের কবর সে খুঁড়তে পারবে না, তাহলে উপায়টা গিন নিজেই খুঁজে বের করল। মায়ের মতো দেখতে অন্য কারো চামড়া গায়ে জড়াবে সে। খোঁজ নিতে শুরু করল গিন। রাস্তা ঘাটে মেয়ে দেখলেই গভীর মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখত সে। মিল খুঁজত তার মায়ের সঙ্গে। মায়ের মতো দেখতে প্রথম যে নারীকে গিন খুঁজে পেল তার নাম মেরি হেগন, হেগনস ট্যাভার্নের মালিক। একদিন স্টিভেন্স পয়েন্টে মেরি হেগনের সঙ্গে আলাপ হলো এডির। তারিখটা 8ই ডিসেম্বর 1954, ভরা শীতকাল। সেদিন রাতটা এসে গেছে বেশ খানিকটা আগে। বাইরের বাতাসে তুষারের কুঁচি উঠছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো প্রায় নেই বললেই চলে। হেগনস ট্যাভার্নের ভিতরে আলো আরো কম, ধোঁয়া অনেকটাই বেশি। কাঠের দেওয়ালে হরিণের মাথা, পুরনো ক্যালেন্ডার আর কয়েকটা ফ্রেম করা ছবি। কাউন্টারে বিয়ারের গ্লাসের দাগ, সিগারেটের ছাই জমে আছে। মেরি হেগন একা মানুষ, 50 পেরোনো বয়স, শরীরটা মোটামুটি। তাকে এক পলক দেখেই গিনের মনে হলো মেরি হেগন ঠিক তার মায়ের মতো দেখতে। চেহারাতেও একটা জার্মান ছাপ আছে। সে রাতে মেরি একাই ছিল ট্যাভার্নে, কাউন্টার পরিষ্কার করছিল। রেডিওতে কম ভলিউমে একটা কান্ট্রি সং বাজছে। এমন সময় গিন ভেতরে ঢুকল। মেরি ওকে চিনত। গত 3 মাস ধরে গিন এখানে আসছে। মা অগাস্টিনের ঘোর বারণ ছিল মদ খাওয়ার ব্যাপারে, তবে এই ট্যাভার্নে এসে গিন বিয়ার খেত। মেরির সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করত এক গ্লাস বিয়ার নিয়ে। গিনকে ঢুকতে দেখে মেরি সোল্লাসে বলল, হ্যালো ডিয়ার গিন, কাম সিট। কাঁধের রাইফেলটা পাশে নামিয়ে রেখে কাউন্টারের সামনে বসল গিন। মুচকি হেসে বলল, গুড ইভিনিং মেরি। ভেরি গুড ইভিনিং ডিয়ার। আরে বন্দুক নিয়ে কি ব্যাপার? ডিয়ার হান্ট তো শেষ। শেষ আমি জানি,
এটা নিয়ে শহরে এসেছিলাম কার্তুজ কিনতে, খরগোশ মারবো। ও আচ্ছা আচ্ছা, কি খাবে বলো? বিয়ার। এক গ্লাস লোকাল বিয়ার গিনের দিকে এগিয়ে দিল মেরি। দুঢোক বিয়ার খেয়ে গিন জিজ্ঞেস করলো, আচ্ছা মেরি, তোমার বাড়ি জার্মানিতে না? দ্যাটস রাইট ডিয়ার, বাভেরিয়া। আমার মায়ের বাড়িও বাভেরিয়ায় ছিল জানো। মা যখন ছোট ওরা শিকাগোতে চলে আসে। তুমি অনেকটাই আমার মায়ের মতো দেখতে গো। একটা নরম হাসি ছড়িয়ে পড়ল মেরির চেহারায়। তার নিজের কোনো সন্তান নেই, যদি থাকতো হয়তো গিনের বয়সী হতো। সে বলল, তোমার মাকে খুব ভালোবাসতে তুমি, তাই না? বাসতাম কেন, এখনো বাসি। আমার মা তো বেঁচে আছে। বেঁচে আছে? কি বলছো? আমি তো শুনেছিলাম মারা গেছে। সজোরে ঘাড় নাড়ল গিন। বলল, কে বলেছে? হ্যাঁ, কি বলেছে? আজকেও তো আসার আগে মায়ের সঙ্গে কত কথা বলে এলাম। যা বলছেন ভেবে বলুন। স্পষ্টতই দ্বিধা বিভক্ত হয়ে পড়ল মেরির চেহারা। সেবার প্লেনফিল্ডের ডেপুটি শেরিফ তো বলেছিলেন গিনের মা মারা গেছেন। তাহলে কি উনি অন্য কারোর কথা বলেছিলেন? কি জানি বাপু। মেরি আবার কাউন্টার গোছানোর কাজে মন দিল, কিন্তু সে খেয়াল করল না কখন যেন গিন ওর রাইফেলটা তুলে নিয়েছে। তারপর মেরি কিছু বুঝে ওঠার আগেই একটা শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়ল সে। মেরির মাথা থেকে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিল কাউন্টারের মেঝে। বাকি বিয়ারটুকু এক চুমুকে শেষ করে উঠে দাঁড়ালো গিন। মেরির মৃতদেহটা টেনে নিয়ে গেল বাইরে। স্টিভেন্স পয়েন্টের রাস্তাঘাট তখন জনশূন্য। কড়া শীতের আক্রমণে শহরবাসী সবাই যার যার বাড়িতে। একটা গান গুনগুন করতে করতে গাড়ি স্টার্ট করলো গিন। বাড়ি পৌঁছে ফার্মের আউট হাউসে মেরির মৃতদেহটা নিয়ে ঢুকলো। অনেক বছর আগে হরিণ ঝুলিয়ে চামড়া ছাড়ানোর জন্য ঘরের সিলিং থেকে দুটো হুক ঝুলিয়েছিল গিন। মেরির দেহটা উল্টো করে ওই হুকে টাঙিয়ে ফেলল সে। তারপর টেবিলের উপর থেকে তুলে নিল সবচেয়ে ধারালো ছুরিটা। আজ বিকেলেই ধার দিয়েছে সে। এরপর একটা সাদা এপ্রন পরল গিন। এটাই ছিল তার হরিণ কাটার পোশাক। বেশ যত্ন নিয়ে মেরির মৃতদেহ থেকে চামড়া ছাড়ানো শুরু করলো সে। প্রথমে মেরির মাথাটাকে কেটে ফেলল। ফিনকে দিয়ে রক্ত ছুটে গেল মেঝের দিকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রক্ত দেখল গিন। বেশ খানিকক্ষণ পর যখন রক্ত পড়া একরকম বন্ধ হয়ে এলো, ঘরের ফ্লোরে চাপ চাপ জমাট বেঁধে গেল রক্তের দাগ। আবার ছুরি চালানো শুরু করলো গিন। গলা থেকে পেট অব্দি এক টান মেরে কেটে ফেলল। তারপর পেটের ভেতরের সবকিছু টেনে ফেলে দিল মেঝেতে। শুধু চামড়া ছাড়িয়েই কাজ শেষ এমনটা নয়। ঘিনের সামনে এখন বেশ ব্যস্ত সময় অপেক্ষা করে আছে। চামড়াগুলো একটু শুকাতে হবে কিছু প্রিজারভেটিভ দিয়ে, নয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটু শুকিয়ে গেলে তারপর ওগুলো সেলাই করবে গিন। পোশাক বানাতে হবে মায়ের শরীরের মতো। এই ঘটনার কয়েক রাত পর ফার্ম হাউসে আচমকাই গ্রামাফোন বেজে উঠল। গিন নাচছে। কোনো জামা কাপড় তার শরীরে নেই, তার বদলে আছে চামড়ার পোশাক। মেরির মুখের চামড়া কেটে একটা মুখোশ বানিয়েছিল গিন। নাচার সময় ওটাই পড়ে থাকতো।
গিন যখন নাচতো অগাস্টিন বসে থাকতেন সামনের চেয়ারে। গিন জিজ্ঞেস করতো, কেমন হচ্ছে মা? কেমন হচ্ছে বলো? তোমার মতো পারছি তো মা? মাথা নাড়তেন অগাস্টিন, বলতেন, মাঝে মধ্যে স্টেপ ভুল হলে তুমি বলে দেবে কিন্তু, হ্যাঁ বলে দেবে। মেরি হেগান নিরুদ্দেশ এই খবর পরদিন সকালেই কাউন্টি শেরিফের কাছে পৌঁছে গিয়েছিল। তদন্ত শুরু করেছিল পুলিশ, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ জানে না মেরি হেগান কোথায়। ট্যাভার্নের মেঝের ওই রক্ত আদৌ মেরির কিনা তাও পুলিশ নিশ্চিত নয়। মেরির কোনো আত্মীয় স্বজন ছিল না। শেষ পর্যন্ত কোনো ক্লু না পাওয়ায় একটা সময় তদন্ত বন্ধ করে দিল পুলিশ। এরপর দীর্ঘ 3 বছর আর কোনো খুন করেনি গিন। তবে প্রায় 10টার মতো কবর লুট করেছিল সে। গিনের বাড়ি ভরে উঠেছিল নতুন নতুন আসবাবে। কি না বানিয়েছিল গিন! মাথার খুলি দিয়ে বানিয়েছিল বাটি, চামড়া দিয়ে বানিয়েছিল চেয়ার, টেবিল ল্যাম্পের শেড, একটা বেল্টও বানিয়েছিল। গিনের খাটের পাশে একটা কাঁচের কৌটোয় রাখা ছিল মেয়েদের ঠোঁটের বেশ কিছু চামড়া। নাচের সময় ওগুলো পরতো গিন। অনেক সময় মেরি হেগানের চামড়ার পোশাক পরে সারা বাড়িতে হেঁটে বেড়াতো সে। দ্বিতীয় খুনটা গিন করেছিল 1957 সালে। গল্পের একদম শুরুতেই যে খুনের আভাস আমি দিয়েছিলাম, এবার সেই খুনের কাহিনী আমি শোনাবো আপনাদের। প্লেনফিল্ডে সে বছর শীত নেমেছিল খুব তাড়াতাড়ি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। বাতাসে বরফের ধুলোর তীব্র দংশন। সারা গ্রামের পুরুষেরা প্রস্তুত। আজ বিকেল থেকে শুরু হবে হরিণ শিকার। আমেরিকার অন্যান্য প্রদেশ থেকেও শিকারীরা এসেছে। সেই ব্যস্ত দুপুরেই মিসেস ব্রাউনের দোকানে ঢুকল এড গিন। মাথার পুরনো টুপিটা টেনে নামানো, চোখ দুটো স্বভাবসিদ্ধভাবে নিচের দিকে নামানো, দম বন্ধ করা নিস্তব্ধতার মতো একটা চাপা ভাব সব সময় তাকে ঘিরে থাকত, যা এই গ্রামের অনেকের কাছেই অস্বস্তিকর। এত বছরে গ্রামের মানুষ এটুকু বুঝেছে যে গিন ঠিক সহজ স্বাভাবিক নয়। সে কোনো উৎসব অনুষ্ঠানে থাকে না। তার সুবিশাল ফার্ম হাউসের ভিতরেও কেউ কোনোদিন ঢোকেনি। গিন কাউকে ঢুকতে দেয় না। গিন কাউকে ডিনারের আমন্ত্রণও কখনো জানায়নি। গ্রামের মানুষ তাকে জানে, আবার জানেও না। সে যেন একটা চলমান রহস্য। একা থাকে, কম কথা বলে, কিন্তু ভদ্র। গিনকে দেখে মিসেস ব্রাউন হাসি মুখে বললেন, কি দরকার মিস্টার গিন? শিকারের জন্য কিছু লাগবে? গিন ধীরে ধীরে মুখ তুলল, বলল, অ্যান্টিফ্রিজ দরকার মিসেস ব্রাউন। বলেছিলাম না কাল, ঠান্ডায় গাড়ির তেল জমে যাচ্ছে। ওহো হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, অ্যান্টিফ্রিজ না, ওটা গোডাউনে আছে, আমি আনছি। কথা শেষ করে রেজিস্টারে গিনের নামটা লিখল ব্রাউন। গিন বলল, আমিও যাব তোমার সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো চলো। মিসেস ব্রাউন তাকে দোকানের ভিতরে নিয়ে গেলেন, যেখানে বড় বড় ক্যান সাজানো আছে। এখানে আলো কিছুটা মলিন, রোদ ঠিক মতো ঢোকে না। জানলার ধুলো জমা কাঁচ দিয়ে বাইরেটা আবছা দেখা যায়। দোকানের ভেতর গরম হাওয়াটাও অদ্ভুতভাবে থমথমে। গিন হাত বাড়িয়ে একটা ক্যান তুলল। মুহূর্তটা খুব সাধারণ, অথচ তার ভেতরে যে স্রোত বইছিল তা কেউ টের পেল না, মিসেস ব্রাউনও না। এডগিনের বুকে তখন পুরনো দুঃস্বপ্নগুলো ধুকপুক করছে। মার আগুন ঝলসানো একজোড়া চোখ, কঠোর ধর্মভীরু শাসন, আর পৃথিবীর ওপর তার অসহায় ক্রোধ।
বাইরের বরফের মতো সেই ক্রোধ ঠান্ডা ঘন মেপল পাতার মতো। মিসেস ব্রাউন বললেন, এই নাও তোমার অ্যান্টি ফ্রিজ। আর কিছু লাগবে? শিকারের জন্য কিছু নেবে কি? গোলা বারুদ, দড়ি? না না, আমার কিছু লাগবে না। আমি তো হরিণ শিকার করি না। সে কি, কেন? আমার ভালো লাগে না। ওর চেয়ে মৃত হরিণের চামড়া ছাড়িয়ে আমি অনেক বেশি আনন্দ পাই। তাও ভালো। আমার ছেলেটা তো শিকার করেই খালাস, ও চামড়া ছাড়াতে জানে না। প্রসঙ্গ পাল্টে গিন এবার জিজ্ঞেস করল, এত বড় স্টোর তুমি একা সামলাচ্ছ, ছেলে কোথায়? মিসেস ব্রাউন হাসলেন। আরে একা কোথায়, অভ্যেস হয়ে গেছে জানো তো। প্লেনফিল্ড ছোট গ্রাম, এত চাপ হয় না যে সামলাতে পারবো না। তাছাড়া সবাই আমাকে চেনে, আর পিটার তো থাকে, আজ শহরে গেছে। ব্রাউনের বলা কথাগুলো গিনকে যেন অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। সবাই আমাকে চেনে, এই বাক্যটা তার মাথায় অন্য অর্থে প্রতিধ্বনি তুলল। গিনের পৃথিবী ছিল তার মায়ের তৈরি করে দেওয়া, সন্দেহে ভরা ভয়ানক সব উপদেশে বাঁধা। তার কাছে মানুষ মানেই হুমকি, ভয়, পাপ আর বিচ্ছিন্নতার একটা গাঢ় জট। হঠাৎ দোকানটা অস্বাভাবিক নির্জন হয়ে পড়ল। বাড়ির বাইরে দুটো কুকুরের ডাক, দূরে গাড়ির দরজা বন্ধ হওয়ার আওয়াজ, সবকিছু কেমন ম্লান। মিসেস ব্রাউন কাউন্টারের দিকে ঘুরলেন বিল তৈরি করার জন্য, আর সেই নির্জনতার ফাঁকি গিনের মাথার ভেতর যেন কেউ একটা সুইচ টিপে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর নিষ্ঠুর কিন্তু ঠান্ডা একটা সিদ্ধান্ত নিল এডি গিন। দূরে কোনো শিকারীর বন্দুক হঠাৎ গর্জন করে উঠল। শিকারের প্রস্তুতি নিচ্ছে ওরা, জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। গিন জানে এবার পর পর আরো কিছু বন্দুক গর্জে উঠবে। এই সময়টারই অপেক্ষা করছিল গিন। রাইফেলটা তার কাঁধে ঝোলানোই ছিল। দ্রুত সেটাকে হাতে তুলে নিল। বাড়তি কোনো নাটকীয়তা নেই, কোনো তাড়াহুড়ো নেই। এডগিনের খুন করার ধরন ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, যেন সে অন্য এক দুনিয়ার অন্য কোনো নিয়ম মেনে চলে। মিসেস ব্রাউন বিস্মিত, বিশ্বাস করতে না পারা, ভয়ে মেশানো একটা ক্ষণস্থায়ী চাহনি দিলেন। সেই চাহনিটাও পরের মুহূর্তেই নিভে গেল। দোকানের ভেতর চুপচাপ ছড়িয়ে পড়ল একরাশ অস্বস্তিকর নীরবতা, যেন দুপুরের আলো থমকে গেছে। গিন ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল, তারপর কাউন্টারের সামনে হাঁটু গেড়ে বসল। তার মুখে ভয় নেই, লুকোনো কোনো উত্তেজনাও নেই, বরং একটা অদ্ভুত নিরবিচ্ছিন্ন শান্তি। বাইরে তখন মৃদু তুষারপাত শুরু হয়েছে। জানলার ফাঁক দিয়ে ভেসে আসছে ছোট্ট ছোট্ট বরফ কণা। যা ঘটল সবই 10 মিনিটের মধ্যে। দোকানে আর কোনো কাস্টমার এই সময় ঢোকেনি, যেন গ্রামের পরিবেশও সেই মুহূর্তে নীরবে সহযোগিতা করছিল গিনকে। তারপর গাড়ির ব্যাক সিটে বসিয়ে দিল। রক্তের ধারা কাউন্টার ছাড়িয়ে দরজায় এসে ঠেকেছে। ঠিক যে কারণে মেরি হিগানকে হত্যা করেছিল গিন, সেই একই কারণে খুন হতে হলো মিসেস ব্রাউনকে। তার চেহারাও অনেকটা অগাস্টিন গিনের মতো। স্বভাব চরিত্রও ছিল একই রকমের, শক্ত ধাতের কর্মঠ মহিলা। গিন যখন মিসেস ব্রাউনের মৃতদেহ নিয়ে ঘরে ফিরল, তখন বিকেল নেমেছে প্লেন ফিল্ডে। তুষারের গুঁড়ো উড়ে আসছে মাঠের দিক থেকে। হিমেল বাতাসের সঙ্গে মিশে আছে শীতের অদ্ভুত নিস্তব্ধতা, যেন সমস্ত গ্রামটা আজ বরফে চাপা পড়ে গেছে। দূরে কোথাও হরিণ শিকারী দলের বন্দুকের শব্দ ভেসে এলো। এডগিনের গাড়ি ধীরে ধীরে ঢুকল তার ফার্ম হাউসের উঠোনে। ব্যাকসিটের অন্ধকারে নিশ্চুপ পড়ে আছে
মিসেস ব্রাউনের দেহটা। গাড়ির ইঞ্জিন বন্ধ করার পর গিন কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকলো। তার নাড়াচাড়ায় কোনো তাড়াহুড়ো নেই, যেন সারা পৃথিবী তাকে অপেক্ষা করতে বলছে। তার শ্বাস প্রশ্বাস স্থির, চোখ দুটোতে সেই শূন্য প্রাচীন ভাঙা কাচের মতো দৃষ্টি, যেখানে ভয় নেই, উত্তেজনাও নেই, কেবল এক ধরনের অদ্ভুত আবেশ। কোনো কষ্ট, কোনো আতঙ্ক, কোনো কিছুই তার মুখে নেই। তার হাতের মধ্যে মিসেস ব্রাউনের দেহটি যেন একটা ভারী নিস্তব্ধতা, যার সঙ্গে সে অনেক আগেই মানসিক সম্পর্ক গড়ে ফেলেছে। এমন সময় গিন শুনতে পেল ফার্ম হাউসের দোতলার জানলা থেকে ওর মা ওকে ডাকছে। মাথা তুলে গিন বলল, আসছি মা, আসছি, নতুন চামড়া এনেছি। পুরনো ড্রেসটা না নষ্ট হয়ে গেছে, গায়ে ঠিক মতো আঁটে না। আসছি, দাঁড়াও। মিসেস ব্রাউন, ঠিক তোমার মতো দেখতে মা, মেরির চেহারার থেকেও অনেক বেশি মিল। আমি আসছি একটু পরে, তোমাকে কফি বানিয়ে খাওয়াবো, কোথাও যেও না। এই আউটহাউসটি ছিল গিনের বহুদিনের একান্ত আশ্রয়। মা শয্যা নেওয়ার পর এতগুলো বছরে সে ছাড়া আর কেউ আউটহাউসে ঢোকেনি। ভাঙা কাঠের তক্তা, ঢেউ খেলানো টিনের ছাদ, আর ভিতরে এক ধরনের অন্ধকার গন্ধ, পচা খড়, পুরনো পশুর চামড়া, আর একটা শুষ্ক জংধরা নিঃশ্বাসের মতো পরিবেশ। এক হাতে ঠেলে দরজা খুলল এদিকে। ভেতরে আগে থেকেই টিমটিমে একটা লণ্ঠন জ্বলছিল। দেহটা একটা টেবিলের ওপর নামিয়ে রেখে গিন নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নিজের হাত দুটোকে দেখল। না, ঠান্ডায় কাঁপছে না, বরং তার হাত দুটো অস্বাভাবিকভাবে স্থির। একটা বড় হ্যারিকেন জ্বালালো গিন। আউটহাউসে ইলেকট্রিক লাইন নেই। ইচ্ছে করেই রাখেনি গিন। কখন কি সমস্যা হবে, সারাইয়ে লোক ডাকতে হবে, সে এক উটকো ঝামেলা। গিন এবার উপরে তাকালো, সিলিং এর দিকে। বহু বছর আগে হরিণের মৃতদেহ ঝুলিয়ে চামড়া ছাড়ানোর জন্য লোহার দুটো হুক ঝুলিয়েছিল এডি। বছর তিনেক আগে ঝুলেছিল মেরি হেগানের মৃতদেহ। গিন নিঃশব্দে মিসেস ব্রাউনের দেহটা উপরে তুলল, তারপর বুকে পা আটকে ঝুলিয়ে দিল। কোনো ঝাঁকুনি, কোনো নিষ্ঠুরতা নয়, বরং এক ধরনের অদ্ভুত যত্নশীলতা, যেন কোনো কাজ সে বহুবার ভেবে রেখেছে, এখন ধীরে ধীরে নিখুঁতভাবে সেটা করছে। কিছুক্ষণ নিঃশব্দে দেহটির দিকে তাকিয়ে রইল গিন। তারপর কথা বলল, নিজের সঙ্গে নাকি মায়ের সঙ্গে সেটা বোঝা গেল না। বলেছিলাম না মা, ঠিক তোমার মতো। গিন শুনতে পেল ঘরের কোনো এক অন্ধকার কোণ থেকে তার মা উত্তর দিচ্ছে, তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে আয় এবার। আমি একা বসে আছি, এখন তো বাইবেল পড়ার সময়। আসছি মা, আসছি, এক্ষুনি আসছি মা। ফার্ম হাউসের বাইরে বাতাস শুহু করছে। তুষারের গুঁড়ো উড়ে এসে টিনের ছাদে আঘাত করছে, আর ভিতরে গিনের নিঃশ্বাসে জমে উঠছে এক অদ্ভুত ঘনত্ব, যেখানে দুঃখ, ভীতি, শূন্যতা আর অসুস্থ ভালোবাসা মিলে মিশে সব একাকার হয়ে যাচ্ছে। গিন ছোট্ট একটা কাঠের টেবিল টেনে নিল দেহটার নিচে। টেবিলে ছড়ানো বিভিন্ন সরঞ্জাম, পুরনো রেজার, ছুরি, সেলাইয়ের সূচ, সুতো, কাঁচি, দড়ি আর কয়েকটা ক্যান, যার ভিতরে রয়েছে বিশেষ একটা রাসায়নিক। গিন এসব একে একে সাজিয়ে রাখল। কাজের আগে সে সব সময় জায়গাটাকে গুছিয়ে রাখে, এটা তার দীর্ঘদিনের অভ্যাস। তারপর
সে চেয়ারের উপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল, মুখ তুলে দেহটার দিকে চাইল, যেন তুলনা করছে ঠিক মিলছে তো তার মায়ের মুখের সঙ্গে। বাইরে কুয়াশা ঘন হয়ে এসেছে, লণ্ঠনের আলো যেন সেই কুয়াশার মতোই ধোঁয়াটে হয়ে নড়াচড়া করছে। চকচক করে উঠল গিনের চোখ জোড়া। গিন প্রথমে মিসেস ব্রাউনের কাপড়গুলো খুলল। তার মনে কোনো অপরাধবোধ নেই, বরং এক ধরনের আত্মবিশ্বাস। মা তাকে দেখছেন, তাকে পথ দেখাচ্ছেন। ঘিন এবার টেবিলের ওপর রাখা একটা পাতলা লম্বা ক্যান খুলল, যেখানে সে আগে কিছু রাসায়নিক রেখে দিয়েছিল। একবার গন্ধ শুকে দেখল ঠিক আছে কিনা। এগুলো সে ব্যবহার করে মৃতদেহটা সংরক্ষণ করতে, চামড়ার টেক্সচারটা যেন নষ্ট না হয় সেই জন্যে। মিসেস ব্রাউনের শরীর থেকে চামড়া আলাদা করবে কিন, যা থেকে সে বডি স্যুট বানাবে। সেই পোশাক যা পরে সে মা হয়ে উঠবে, হেঁটে বেড়াবে অন্ধকার রাতে অগাস্টিনের ভূতের মতো নিজের তৈরি মাতৃত্বের শূন্যতায়। দেহ থেকে প্রথমে গিন মিসেস ব্রাউনের মাথাটাকে আলাদা করল। রক্তে ভেসে গেল আউট হাউসের ফ্লোর। গিনের খুব বেশি তাড়া নেই, রক্ত ঝরুক। যাক, সব তৈরি। এবার মাকে কফি করে দিতে হবে। মা আমাকে বাইবেল পড়ে শোনাবেন এখন। মা, মা আমি আসছি। মা দেখো, আসছি আমি। গিন আউট হাউসে তালা মেরে ঘরের পথ ধরল। মাকে কফি করে দিতে হবে, মা তাকে বাইবেল পড়ে শোনাবেন যে। আউট হাউসের দরজার সামনে দাঁড়িয়ে শেরিফ আর্থার ডেন আন্দাজ করছিলেন আজ রাতটা প্লেনফিল্ডের স্মৃতিতে পোড়া দাগের মতন থেকে যাবে। যদিও তিনি ঠিক নিশ্চিত হতে পারছিলেন না যে ভেতরে ঢুকে কোন ভয়ঙ্কর দৃশ্য তাকে দেখতে হবে। রিচার্ড যখন ওয়ারেন্ট আনতে গেছিল, তখন আরও একটা ঘটনা মনে পড়েছিল শেরিফ আর্থারের। বছর তিনেক আগের একটা কেস, মেরি হেগানের নিরুদ্দেশ হয়ে যাওয়া। ওই ঘটনাস্থলেও রক্তের দাগ পাওয়া গিয়েছিল, যেন কেউ মৃতদেহ টেনে নিয়ে গেছে, যেমনটা আজ তিনি পেয়েছেন মিসেস ব্রাউনের দোকানে। গিন দরজার পাশেই দাঁড়িয়েছিল, মুখে তার সেই শিশুসুলভ অস্বাভাবিক শান্ত হাসি। আচমকা কোনো স্নায়ুচাপ বা দুশ্চিন্তার কোনো চিহ্ন নেই। দরজার হাতলে তার হাত, কিন্তু সে খুলছে না, শুধু তাকিয়ে আছে শেরিফের দিকে। এমন সময় ওয়ারেন্ট নিয়ে ফিরল রিচার্ড, সঙ্গে আরো দুজন কনস্টেবল। দেন বললেন, এই যে গিন, ওয়ারেন্ট আনা হয়েছে, এবার দরজাটা খুলুন। গিন আস্তে আস্তে মাথা দুলিয়ে দরজা খুলে দিল। বলল, কি দেখতে চাও দেখো। ঘরের ভিতরে প্রথম যে শব্দটা তারা শুনল সেটা ছিল জল পড়ার টুপটাপ শব্দ। কোনো এক অন্ধকার কোণ থেকে এই শব্দটা ভেসে আসছে। তারপর যে গন্ধটা তাদের নাকে এলো, তা এটুকু বুঝিয়ে দিল এখানে বহুদিন ধরে সূর্যের আলো প্রবেশ করেনি। ভেজা কাঠ ছত্রাকে ভরা ঘরের সেই গুমোট গন্ধের ভিতর মিশে আছে শিহরণ জাগানো একটা অচেনা রাসায়নিকের গন্ধ। রিচার্ড টর্চটা জ্বালিয়ে সামনে ধরল। এবং সেই টর্চের আলোতেই দেখা গেল সিলিংয়ের কাঠের তক্তা থেকে ঝুলছে মিসেস ব্রাউনের মুন্ডহীন দেহ। দেহটা উল্টোভাবে ঝুলছে, দু পায়ের গোড়ালিতে পুরনো কসাইখানার মতো লোহার হুক গাঁথা। দেহটা সম্পূর্ণ নিথর, কোনো নড়াচড়া নেই। হঠাৎ দেখলে মনে হবে যেন অন্ধকারে কোনো ছায়া ধীরে ধীরে দুলছে।
রিচার্ড চিৎকার করে উঠল। স্যার 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 এ তো রিচার্ডের চিৎকার লক্ষ্য করে ডেনও তাকালেন সেদিকে। তার শরীরও গুলিয়ে উঠল এই নারকীয় দৃশ্য দেখে। তবু তিনি সামনে এগোলেন। টর্চের আলো দেহটার মাঝ বরাবর নেমে এলো। বেশ ভালো করে তিনি খুঁটিয়ে দেখলেন দেহটাকে। তারপর রাগে দুঃখে দাঁত কিরমির করে বললেন, মিসেস ব্রাউনের ঝুলন্ত দেহ দেখে শেরিফ আর্থার ডেন, রিচার্ড আর দুই কনস্টেবল কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। কেবল বাতাসের হাহাকার আর লণ্ঠনের কাঁপুনি মনে করিয়ে দিচ্ছিল এটা জীবন্ত পৃথিবী, দুঃস্বপ্ন নয়। পরের কয়েক মিনিট এক অরণ্য বিশৃঙ্খলা তৈরি হলো ঘরের ভিতরে। কেউ বমি করছে, কারো হাত থেকে টর্চ পড়ে যাচ্ছে, কেউ আবার প্রার্থনা মন্ত্র উচ্চারণ করছে। রিচার্ড ডেনের পাশেই দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, এরকম ভাবে হরিণ ঝুলতে দেখেছি স্যার। মানুষ আগে দেখিনি। ডেন ধীরে ধীরে বললেন, আমিও এরকম কিছু আশা করিনি রিচার্ড। জানি না ঠিক কতটা পাপ করলে এমন দৃশ্য মানুষকে দেখতে হয়। গিন এতক্ষণ পিছনে দাঁড়িয়েছিল। তার মুখ ভাবলেশীন, কোনো ভয় নেই, শুধু একটা অদ্ভুত নির্লিপ্ততা, যেন সে নিজেও এই দৃশ্যটা প্রথম দেখছে। আর্থার ডেনকে খানিক সান্ত্বনা দেওয়ার মতো করে গিন বলল, তুমি ভুল ভাবছো শেরিফ। আমি তো শুধু ঠিক করার চেষ্টা করছিলাম সবকিছু। মা যেমন বলতো। মা। ডেনের হাত শক্ত হয়ে উঠল। তার ইচ্ছে করছে এখানেই গিনকে জ্যান্ত কবর দিয়ে ফেলতে। বহু কষ্টে নিজের রাগ সম্বরণ করে ডেন বললেন, কি বলতো আপনার মা? গিন ধীরে ধীরে হাসল, যা মানুষের নয়, ভাঙা, আহত, বিভ্রান্ত এক শিশুর হাসি। দেখতে পাচ্ছ না, উনি ঠিক মায়ের মতো। আমি ওকে ফিরিয়ে আনছিলাম। মা, ও মা, মা। মানে? মা মারা যাবার পর আমাকে বলল ঠিক মতো শরীর পেলে আমি আবার ফিরে আসব। আমি তো মাকে ফিরিয়ে এনেছি শুধু। মা। গিনের সঙ্গে কথা বলতে গিয়ে ডেন অনুভব করলেন গিনের মধ্যে কোনো যুক্তি নেই, নেই কোনো অপরাধ বোধ। তার কাছে এই কাজ কোনো খুন নয়, এটা তার মায়ের প্রতিচ্ছবি পুনর্গঠনের চেষ্টা। এই মনস্তত্ত্বের ভয়াবহতা যে কোনো অস্ত্রের চেয়েও বিপজ্জনক। টর্চের আলো এবার ঘরের অন্য কোণে ঘুরল। রিচার্ড দেখতে পেল একটা টেবিল ভর্তি মানুষের চামড়ার টুকরো, দরকার মতো কাটা, বিভিন্ন মাপে ছাঁটা রয়েছে সেই মানুষের চামড়াগুলো। কোনো দাগ নেই, কোনো ভোঁতা ছুরি চলার চিহ্ন নেই, অতিমাত্রায় নিখুঁত, যেন কোনো দক্ষ কারিগর কাজ করেছে এখানে। সভয় পিছিয়ে গেল রিচার্ড। ঈশ্বর, এ তো কাপড়ের মতো করে কাটা। মা বলতো পৃথিবীটা নোংরা। আমি শুধু চেয়েছিলাম মা যাতে আবার ঘরে হাঁটতে পারে। মা। ডেন কাঠঠোকরার মতো শুকনো কণ্ঠে বললেন, এই টুকরোগুলো, এগুলো দিয়ে তুমি কি বানাতে চেয়েছিলে? গিন চোখ নিচু করে বলল, পোশাক, ঠিক মায়ের মতো। মা, মা। ডেন যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি বুঝতে পারছেন না তার সামনে যে দাঁড়িয়ে আছে
সে মানুষ নাকি শয়তান? মায়ের মতো দেখতে নারীদের খুঁজে এনে তাদের দেহ ইচ্ছে মতো করে কেটে মায়ের শরীরের প্রতিলিপি বানাচ্ছিল গিন, যে দেহে সে ফিরিয়ে আনতে চায় তার মা অগাস্টিনকে। এই ঘরের দেওয়ালটাও গিনের কর্মকাণ্ডের সাক্ষী। সেখানে মানুষের মুখের মতো দেখতে 3টি চামড়ার মুখোশ টাঙানো, ম্লান, রক্তহীন, কিন্তু যেন মুখের একটা অভিব্যক্তি এখনো আটকে আছে প্রতিটি অংশে। ডেনের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা কাঁপুনি নেমে গেল। রিচার্ড তোতলাতে তোতলাতে বলল, স্যার এর মানে তো ও আরো। ডেন এবার জোরে বললেন, হ্যাঁ, মিসেস ব্রাউন একা নয়। আউট হাউসের পচে যাওয়া মেঝের ওপর শেরিফ হাঁটু গেড়ে বসে পরিষ্কার দেখলেন ঘরের কোনায় একটা কাঠের বাক্স। সভয়ে সেটা খুললেন শেরিফ। তার ভেতরে নারীদের হাতের তালুর মতো দেখতে চামড়ার ছোট ছোট টুকরো, আঙুলের ডগায় প্রতিটি রেখা সেলাই করা, ঠিক যেন মানুষের চামড়া দিয়ে তৈরি গ্লাভস। গিন ভুরু কুচকে বলল, মা মা বলতো মৃতেরা নষ্ট হয়। আমি নষ্ট হতে দিতে চাইনি। আমার মায়ের মতো, ঠিক মায়ের মতো সব বানাচ্ছিলাম। মায়ের নষ্ট। কথা বলতে বলতে তার চোখ দুটো ভিজে উঠল। একটু থেমে সে আবার বলতে লাগলো, যখন পোশাকটা পুরো হবে, মা আমার আগের মতো ফিরে আসবে আমার কাছে। আমি জানতাম মা ফিরে আসবে। মা। ডেনের বুকের ভেতর কেউ যেন পাথর চেপে ধরেছে। এই মানুষটা খুনি। এই মানুষটা খুনি, হ্যাঁ, কিন্তু তার ভেতরের এই অসহায় বিকৃত শিশুটাকে দেখলে এক মুহূর্তের জন্য করুণাও জাগে। এডগিনের মনটা অসুস্থ, ভেঙে যাওয়া আয়নার মতো, যেখানে প্রতিটি ছায়া, প্রতিটি স্মৃতি তার মায়ের শাসনের মতোই দমবন্ধকর। ডেন তার পিস্তল বের করলেন, বললেন, গিন, মিসেস ব্রাউনকে হত্যার দায়ে আমি আপনাকে গ্রেপ্তার করছি। গিন মাথা তুলে তাকালো। চোখ দুটো কেমন যেন হালকা, নিস্তেজ। হ্যাঁ, মা আসবে না? এই প্রশ্নে যেন পুরো আউট হাউসের নীরব হাওয়া আরো ঠান্ডা হয়ে গেল। দেন হালকা কণ্ঠে বললেন, না গিন, কেউ ফিরে আসে না। গিন ঠোঁট কামড়ে মাথা নিচু করল। কিন্তু আমার খুব একা লাগে শেরিফ। আমার খুব একা। মা। রিচার্ড কাঁপা কণ্ঠে চিৎকার করে বলল, স্যার এ মহা ধুরন্ধর স্যার, ধরা পড়ে পাগল সাজছে। টেক হিম আউট। হাত কড়া পরিয়ে ওরা গিনকে বাইরে নিয়ে এলো। সে রাতেই গিনের সারা বাড়ি তল্লাশি করল পুলিশ। শেরিফ আর্থার বুঝতে পেরেছিলেন এই তল্লাশি আর 5টা খুনির বাড়ি তল্লাশির মতো হবে না। সেই জন্যই আগে থেকেই তিনি সবাইকে বললেন, অফিসার্স, দেখো, আমি নিজেও জানি না যে ওই বাড়ির ভেতরে ঢুকে ঠিক কি কি দেখতে পাবো। কারোর যদি হার্ট দুর্বল থাকে বা কেউ যদি অতিরিক্ত চাপ না নিতে পারো, তাহলে ভেতরে ঢুকো না। ইটস অ্যান অর্ডার। গিনের শোয়ার ঘরে ঢুকতেই আবারও ধাক্কা খেলেন আর্থার ডেন। টেবিলের উপর সাজিয়ে রাখা মানুষের চামড়ার তৈরি মুখোশ। কেউ হাসছে, কেউ ভুরু কুঁচকে আছে, কারো ঠোঁট অস্বাভাবিক টান টান, যেন কোনো বিকৃত নাট্যমঞ্চে সাজানো মুখোশের সংগ্রহ। রিচার্ড দম বন্ধ কণ্ঠে বলল, স্যার দেখুন, এগুলো কি? ডেন উত্তর দিলেন না। তার গলাও যেন জমে গেছে। তিনি শুধু একবার গিনের দিকে তাকালেন। গিন মাথা হেলিয়ে বলল,
ওগুলো ঘর সাজানোর জিনিস শেরিফ, ঘর সাজানো, মা সাজাতো, মা। ঘরে রাখা চেয়ারটাও মানুষের চামড়া দিয়ে তৈরি। চেয়ারের উপর 3টে অদ্ভুত আকৃতির বাটি। দূর থেকে দেখলে মনে হবে পুরনো কাঠের বাটি, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখলে বোঝা যাবে ওগুলো আসলে মানুষের মাথার খুলি দিয়ে বানানো। ঘষে ঘষে খুলির ভেতরের অংশ মসৃণ করা হয়েছে, তারপর আর বাইরে থেকে চামড়া দিয়ে পুরোটা সেলাই করা। একটা বাটিতে তখনও বেশ কিছুটা স্যুপ পড়েছিল। ঘরের দেওয়ালে ঝোলানো বেল্টটা হাতে নিয়েই শিউরে উঠল রিচার্ড। বেল্টে মেয়েদের স্তনের চামড়া বৃত্তাকারে সেলাই করা। এছাড়া একটা ল্যাম্প, ন্যাপকিন স্ট্যান্ড সহ আরো অনেক জিনিস উদ্ধার করল পুলিশ, যা মানুষের শরীরের কোনো না কোনো অংশ দিয়ে বানানো। গিনের ঘর থেকে বেরিয়ে শেরিফ ঢুকলেন অগাস্টিনের ঘরে। সেখানে ওদের জন্য অপেক্ষা করছিল আরো এক অদ্ভুত দৃশ্য। অগাস্টিনের ঘরের চেয়ারে একটা জীর্ণ কঙ্কাল বসেছিল। কঙ্কালটাকে দেখে হাত বাঁধা অবস্থাতেই গিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, ওই দেখুন শেরিফ, ওই 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 এই যে ওই যে ওই যে আমার মা, আমার মা, আমার মা। বলেছিলাম না মা আছে। ওই 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 দেখুন মা। ও মা, তুমি একটু বলে দাও না এদের, এরা 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 কেউ বিশ্বাস করছে না। আমি তোমার জন্য শরীর তৈরি করছিলাম। মা, ও মা, মা, ও মা। কাউন্টি শেরিফের অফিসের ছোট্ট জেরা কক্ষটা রাতের দিকে আরো সংকুচিত হয়ে উঠেছিল। নিচে নিচু ছাদের আলোটা মাঝে মধ্যে ঝিমিয়ে উঠছিল, যেন আলো ঠিক বুঝতে পারছিল না কাকে আলোকিত করছে সে। টেবিলের উপরে একটা মেটালিক ওয়াটার ক্যান, একটা নোটপ্যাড আর 3 জোড়া চোখ। শেরিফ আর্থার ডেন, কনস্টেবল রিচার্ড আর ইনভেস্টিগেটর মার্শাল। এডগিনকে গ্রেফতার করে আনা হয়েছে ঘণ্টাখানেক আগে। শেরিফ আউট হাউসে যা দেখেছেন, মিসেস ব্রাউনের দেহ সিলিংয়ের হুকে ঝুলছে, তারপরে কোনো সাধারণ মানুষ স্বাভাবিক থাকতে পারবে না। অথচ গিনকে দেখে মনে হলো যেন তাকে অন্য কাউকে নিয়ে জেরা করা হচ্ছে। গিনের চোখ শান্ত, অস্বস্তিকর রকমের শান্ত। মুখে হালকা একটা হাসি খেলা করছে, যেন সে ধরা পড়েনি, বরং একটা পুরনো পাজল সমাধান করে এসেছে। শেরিফ ডেন নোটবুক বন্ধ করে বললেন, এডি, আমরা শুরু করছি। আপনি প্রস্তুত? গিন মাথাটা একটু কাত করল, হালকা ভদ্রতার ভান, যা তার চরিত্রের অন্যতম অদ্ভুত দিক। হ্যাঁ শেরিফ, জিজ্ঞেস করো, আমি সত্যটাই বলবো। মা সবসময় বলতেন সত্যই মানুষকে মুক্তি দেয়। দেন নোটবুক খুললেন। মিসেস ব্রাউন, তাকে কেন মেরেছ এডি? গিন একটু হাসল, মোলায়েম নিঃশব্দ হাসি। আমি মারিনি শেরিফ, তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। মৃত্যু তো ঈশ্বরের হাতে। আমি তো শুধু শুধু মায়ের নির্দেশ মানি। কতবার বলছি এক কথা। দেন হালকা এগিয়ে এলেন সামনে। তোমার মা 10 বছর আগে মারা গেছেন। গিনের মুখে এক ঝলক কোমলতা ফুটে উঠল, যেন শিশুকে তার খেলনা নষ্ট করতে বারণ করা হয়েছে। মা কখনো মরে না, আপনি ভুল জানেন। দূর। গিনের প্রলাপ মার্শালের ধৈর্যচ্যুতি ঘটালো। সে বিরক্ত হয়ে বলল, Oh, to hell with this nonsense! গিন, আউট হাউসে যে দেহটা ঝোলানো ছিল, ওটা কি মিসেস ব্রাউনের ছিল? আপনারা কেন ওকে শুধু দেহ দেহ বলছেন বলুন তো? ও ও ও একটা প্রস্তুতি। নতুন পোশাক বানাতে হলে তো চামড়া শুকোতে হয়। রিচার্ড নিজের অজান্তেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। এই শয়তানের কথা সে আর সহ্য করতে পারছে না। দেন হাত তুলে তাকে থামালেন। সরি।
শেরিফ এবার নিজের সুর বদলে খানিকটা নরম হলেন। এডি, লিসেন টু মি। আমি অনেক বছর ধরে আপনাকে চিনি। আপনি তো এমন বেপরোয়া লোক নন। তাহলে কেন এমন করলেন? কেন? গিন কিছুক্ষণ চুপ, তারপর হাত দুটো টেবিলে রাখল, যেন খুব স্বাভাবিক একটা কথা বলতে যাচ্ছে। সে বলল, মিসেস ব্রাউন ও আমাকে মায়ের কথা মনে করিয়ে দিত। ওর ভঙ্গি, ওর চোখ, ওর কাজ করার ঢং সব দেখেই আমার মাকে মনে পড়তো। আমি ভেবেছিলাম মা ফিরে এসেছে। শেরিফ জানেন, মায়ের মতো কেউ হয় না। মা যখন চলে গেল তখন পৃথিবীটা কেমন ফাঁকা, শুকনো, ঠান্ডা, ভেতরটা ফাঁপা, কিরম। আপন মনেই গিন খানিকক্ষণ হাসল, তারপর বলল, তোমরা সবসময় ভুল জায়গায় সত্যিটা খোঁজো শেরিফ। আমি মিসেস ব্রাউনকে মারিনি, আমি তাকে রূপান্তর করেছি। আত্মার শরীর তো আলাদা, আমি শুধু তার শরীরটুকুকে ব্যবহার করেছি যাতে আমার মা ফিরে আসতে পারেন। মার্শালের চোয়াল শক্ত হয়ে উঠল এবার। অনেকক্ষণ ধরেই এই মেনিয়াকের বকবক শুনছে সে। এবার চুরুট ধরিয়ে সে বলল, এডি, আমরা কিন্তু তোমার বাড়িতে মানুষের চামড়া দিয়ে তৈরি ল্যাম্পশেড পেয়েছি, কুলি দিয়ে বানানো বাটি, নাক নেই, ঠোঁট নেই, একটা মুখোশ পেয়েছি। এই সব কি তুমি তোমার মাকে ফেরানোর চেষ্টায় তৈরি করেছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মা বলতেন সৌন্দর্য তো ঈশ্বরের সৃষ্টি। আমি সেই সৌন্দর্যকে আকার দিই। আমি শিল্পী নই, কিন্তু চেষ্টা করি। চেষ্টা সবসময় একটা নিখুঁতভাবে। দিন সামনে ঝুঁকে এলেন, হাতের কলমটা নামিয়ে রেখে বললেন, মিসেস ব্রাউন, মেরি হেগন, দুজনকেই তুমি মেরেছ? গিন মাথা নিচু করল, এক মুহূর্ত স্থির। তারপর খুব শান্তভাবে সে বলল, মেরি আমাকে প্রথমবার মায়ের কথা মনে করিয়েছিল। আমার মা। পরদিন সকালেই গ্রামবাসীদের কানে এলো এডগিনের গ্রেফতারের খবর। হরিণ শিকারের বদলে এডগিন হয়ে উঠল প্লেনফিল্ডের সবচেয়ে আলোচিত বিষয়। তুষারের ওপর জমে থাকা রক্ত, আউটহাউসের ভিতরে মানুষের দেহাংশ, আর ফার্ম হাউসের অস্বাভাবিক অগোছালো পরিবেশ, সব মিলিয়ে প্লেনফিল্ড হঠাৎ এক অন্ধকার কাহিনীর অংশ হয়ে উঠল। আর্থার ডেন যে দৃশ্য দেখেছিলেন তা তার বহু বছরের পুলিশ জীবনেও বিরল। তবু তিনি নিজেকে সংযত রাখলেন। গিনকে হাত কড়া পরানোর সময় তিনি শুধু বলেছিলেন, এডি, আর কোনো কথা নয়, চলো। গিন শান্ত কণ্ঠে বলেছিল, আমার খুব খিদে পেয়েছে, অ্যাপল পাই খাবো। গিন গ্রেফতার হওয়ার পরের দিন ডক্টর এডওয়ার্ড স্মিথ এলেন গিনের সঙ্গে কথা বলতে। মাঝবয়সী, শান্ত স্বভাবের ডাক্তার, বহু বছর ধরে মানুষের মানসিক বিকৃতি নিয়ে কাজ করছেন। জেলের জেরা কক্ষে গিনকে এনে বসানো হলো। একটা কাঠের টেবিল, দুটো চেয়ারে মুখোমুখি। মা রাগ করবে শেরিফ, মা রাগ করবে। আজ দুপুরে আমাদের বাইবেল পড়ার কথা ছিল, মা রেগে যাবে। ডক্টর স্মিথ বললেন, মিস্টার গিন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি স্বাভাবিকভাবে উত্তর দেবেন। দেব। আপনার মা এখন কোথায়? মা তো ঘরে চেয়ারে বসে আছে। মা তো নড়াচড়া করতে পারে না, বাইবেল পড়বে। মা নড়াচড়া ছেড়ে দিন না। ডক্টর স্মিথ নোট লিখলেন, পসিবল অডিটরি হ্যালুসিনেশন, পারসিস্টেন্ট ডিলিউশনাল অ্যাটাচমেন্ট টু ডিসিজড মাদার। লেখা শেষ করে আবার প্রশ্ন করলেন ডক্টর স্মিথ, মিসেস ব্রাউনকে কেন বাড়িতে নিয়ে গিয়েছিলেন? গিন মাথা কাত করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, মা নতুন পোশাক চাইছিল, পুরনোটা নষ্ট হয়ে গেছে তো
পুরনো পোশাক মানে মেরি হেগেনের কথা বলছেন? হ্যাঁ। ডক্টর স্মিথ কলম থামিয়ে বললেন, আপনি মনে করেন আপনার মা বেঁচে আছেন? হ্যাঁ, মা তো কখনো মরেনি, শুধু শরীরটা নষ্ট হয়ে গেছে। আমি আবার সব তৈরি করছিলাম, মা যেমন যেমন বলতো সেইভাবে। আমার মার জন্য, মা। ডক্টর স্মিথ 3 দিন ধরে টানা গিনকে পর্যবেক্ষণ করলেন, একের পর এক প্রশ্ন করলেন। গিনকে যতভাবে বাজিয়ে দেখা যায়। শেষে তিনি রিপোর্ট তৈরি করলেন, গিনের সাইকোলজিক্যাল প্রোফাইল। এবার তার রিপোর্টের সারাংশ আমি আপনাদের শোনাব। ডক্টর স্মিথ তার রিপোর্টে লিখলেন, গিন দিনের বেশিরভাগ সময় হ্যালুসিনেট করেন। তিনি একা একা কথা বলেন আর মনে করেন মায়ের সঙ্গে কথা বলছেন। মা তুমি চিন্তা করো না মা, আর ওরা বুঝতে পারছে না। আমি ওদের বলেছি মা, তুমি চেয়ারে বসে তুমি নড়াচড়া করতে পারো না। বাইবেল পড়ে মা অ্যাপেল পাই বানিয়ে দাও না। গিন মায়ের কণ্ঠ শুনতে পান, মায়ের উপস্থিতি অনুভব করেন। মৃত মহিলাদের দেহকে মায়ের নতুন শরীর হিসেবে কল্পনা করেন, মাকে ঈশ্বরের সমতুল্য মনে করেন। গিনের পার্সোনালিটি অত্যন্ত নির্জন এবং সে সামাজিকভাবে বিচ্ছিন্ন। যৌনতার বিষয়ে প্রচন্ড ভীতি কাজ করে। সম্ভবত সে ভার্জিন। নারীদের প্রতি তার গভীর অবিশ্বাস। মানসিক বিকাশ ছেলেবেলার কিছু স্তরে আটকে গেছে। বুদ্ধিমত্তা গড় মানের। সামাজিক বিচার বুদ্ধি অস্বাভাবিকভাবে বিকল। নিজের কাজকে পাপ মনে করেন না, বরং ধর্মীয় দায়িত্ব মনে করেন। গিনের বিশ্বাস মা আসলেই তার সঙ্গে কথা বলেন, নির্দেশ দেন, রেগে যান, প্রশ্রয় দেন। যুক্তি দিয়ে এই বিশ্বাস ভাঙানো সম্ভব নয়। মায়ের চামড়ার পোশাক পরা, নিজেকে অগাস্টিন হিসেবে কল্পনা করা, এগুলো ডিপ সিটেড ট্রমা ও ডিসোসিয়েশন। অপরাধের মুহূর্তগুলোতে গিনের কোনো তাড়াহুড়ো বা আবেগ নেই, যেন একটি নিয়মিত দৈনন্দিন কাজ। প্যারাফ্রেনিক টাইপ, ক্রনিক স্কিজোফ্রেনিয়া উইথ নেক্রোফিলিক টেন্ডেন্সিজ। এক কথায় বাস্তবতা আর বিভ্রমের পার্থক্য গিন একরকম পুরোপুরি হারিয়ে ফেলেছে। স্টিভেন্স পয়েন্ট কাউন্টি কোর্ট হাউসের পুরনো ভবনটায় সেদিনের সকালটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। ভারী বরফের স্তূপ জমেছে লাল ইটের সিঁড়ির উপর। একরকম নিস্তরঙ্গ চিরচেনা শীতের হাওয়া বইছে আশেপাশে। শেরিফ আর্থার ডেন সিঁড়ির গোড়ায় দাঁড়িয়েছিলেন। তার কোটের কলার বরফে ভিজে সাদা হয়ে গেছে। পাশে রিচার্ড, মুখ থমথমে। দুজনের চোখের নিচেই কালচে দাগ, গত কয়েকদিনের অনিদ্রার চাপে। ডেন ফিসফিস করে বললেন, ব্যাপারটা এতদিন লুকিয়ে ছিল, ভাবতেই শিউরে উঠছি। রিচার্ড শুধু মাথা নাড়ল, কোনো উত্তর দিল না। সে এখনো পুরোপুরি ধাতস্থ হতে পারেনি। আজ কোর্টে প্রথমবার এডগিনকে আনুষ্ঠানিকভাবে হাজির করা হবে। প্রাথমিক শুনানি হবে, মনোরোগ বিশেষজ্ঞের রিপোর্ট পেশ করা হবে। পাশে সাংবাদিকরা ভিড় করেছে, মাইক্রোফোন, ক্যামেরা, নোটবুক। প্লেনফিল্ডের নাম শেষ কয়েকদিনে সারা উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে। দুজন ডেপুটি হাতকড়া পরা এডগিনকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠল। তখনও গিনের মুখে শিশুসুলভ নরম হাসি, চোখ নিচের দিকে, মেপে মেপে পা ফেলে এগোচ্ছে, যেন স্কুলের শিশুদের মতো কোনো ক্লাসে বসতে যাচ্ছে। গিনের মামলার বিচারক ছিলেন উইলিয়াম বার্নস। সাদা চুলের বৃদ্ধ, কঠোর দৃষ্টি, শৃঙ্খলার বাইরে যান না কখনো। দিনের বেলাতেও কোর্টরুমে বেশ কিছু আলো জ্বলছে। জানলার বাইরে শীতের মেঘ ঘন হয়ে আছে। গিনকে লম্বা কাঠের কাঠগড়ায় বসানো হলো। দুপাশে দুজন সশস্ত্র কনস্টেবল।
জর্জ বার্নস টেবিলের ওপর রাখা গিনের ফাইলটা খুললেন। মিস্টার গিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? গিন মাথা তুলে দেখল জাজের দিকে। তার কণ্ঠ খুব ধীর। হ্যাঁ। কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। প্রসিকিউটর টমাস লিভিংস্টোন সামনে টেবিলে রাখা কাগজ সরিয়ে রেখে হালকা মাথা তুললেন, তাকালেন গিনের দিকে। গিনের সমস্ত রিপোর্ট তিনি পড়েছেন। এই মানুষটির বিচার প্রচলিত আইনে সম্ভব কিনা এই প্রশ্নই তার মনে ঘুরপাক খাচ্ছিল। চিন্তিত মনে উঠে দাঁড়ালেন টমাস। অভিযোগপত্র পড়া শুরু করলেন। এডওয়ার্ড থিওডর গিনের বিরুদ্ধে অভিযোগ: 1. মেরি হেগান ও বার্নাস ব্রাউনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা। 2. মৃতদেহ বিকৃত করা। 3. কবর লুট করে মানবদেহ অবমাননা। এবং 4. মানসিক বিকৃতির মাধ্যমে অপরাধ ঢাকতে চেষ্টা। তার গলা স্বাভাবিক, কিন্তু এক একটা শব্দ যেন কোর্টরুমে ঠান্ডা লোহার মতো আঘাত করছে। গিন নির্বিকার, মাঝে মাঝে মাথা নাড়ছে, যেন কারো কথা শুনছে যে ব্যক্তি এই কোর্টরুমে নেই। জাজ বললেন, মিস্টার গিন, আপনি কি এসব অভিযোগ বুঝতে পারছেন? গিন কাঁধ ঝাঁকালো, বলল, আমি তো কিছু খারাপ করিনি, মা যা চাইছিল আমি তাই করেছি। সাক্ষ্য দেওয়ার জন্য এবার আর্থার ডেন স্ট্যান্ডে উঠলেন। তিনি গত 40 ঘন্টা ঠিকমতো ঘুমোতে পারেননি। চোখ বন্ধ করলেই গিনের ফার্ম হাউসের দৃশ্যগুলো ভেসে উঠছিল। টমাস জিজ্ঞেস করলেন, শেরিফ, মিসেস ব্রাউনের দেহ প্রথম কোথায় ও কেমন অবস্থায় দেখেছিলেন? ডেন হালকা কেশে বললেন, এড গিনের ফার্মের আউট হাউসে স্যার। সিলিং থেকে উল্টো করে ঝুলছিল, মাথা ছিল না। ঘরে মানুষের হাড়, চামড়া, আগের মৃতদেহগুলো থেকে নেওয়া অংশ। আমরা মোট 10টির মতো কবর লুটের প্রমাণ পেয়েছি। এবার ডিফেন্স অ্যাটর্নি হাওয়ার্ড পিয়ার্স উঠে দাঁড়ালেন। তার কাজ গিনকে বাঁচানো নয়, আইনসঙ্গতভাবে প্রমাণ করা যে এই মানুষকে সাধারণ কারাগারে রাখা যাবে না। তিনি বললেন, শরীফ, আপনার কি মনে হয় গিন তার কাজের অর্থ বুঝে কাজ করছিল? ডেন একটু ভেবে বললেন, তার চোখে আমি কোনো অপরাধ বোধ দেখিনি স্যার। যা করছিল তার কাছে মনে হচ্ছিল সবই স্বাভাবিক কোনো কাজ। হাওয়ার্ড নীরবে মাথা নাড়লেন। এই কথাই তার যুক্তিকে জোরদার করবে। এরপর ক্রাইম ল্যাবের প্রধান টেকনিশিয়ান ডোনা কার্লসনকে স্ট্যান্ডে ডাকা হলো, যিনি গিনের বাড়ি থেকে পাওয়া সমস্ত জিনিসের ফরেন্সিক রিপোর্ট তৈরি করেছেন। টমাস জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনারা কি কি উদ্ধার করেছেন সংক্ষেপে বলবেন? ডোনা কাগজ দেখে পড়তে লাগলেন। 4টি মানুষের খুলির বাটি, মানুষের চামড়া দিয়ে বানানো চেয়ারের কভার, মৃতদেহের নাকের চামড়া সংরক্ষিত 10টির মতো, 2টি চুলসহ স্ক্যাল্প, মহিলাদের স্তনের চামড়া দিয়ে বানানো বেল্ট, মিসেস ব্রাউন ও মেরি হেগানের কাটা মাথা, মৃতদেহের চামড়া দিয়ে সেলাই করা বডি স্যুট। এরপর কাঠগড়ায় উঠলেন ডক্টর স্মিথ, চোখে গোল চশমা, হাতে নোটবুক। হাওয়ার্ড প্রথম জেরা শুরু করলেন। ডক্টর স্মিথ, আপনার পর্যবেক্ষণ অনুযায়ী গিন কি মানসিকভাবে সুস্থ? ডক্টর স্মিথ শান্ত গলায় বললেন, না, মোটেও না। এড গিন দীর্ঘমেয়াদী স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন। তিনি বাস্তবতা ও বিভ্রমের পার্থক্য পুরোপুরি হারিয়েছেন। মা তার জীবনের কেন্দ্র। মৃত্যুর পরও মায়ের আদেশ তাকে চালিয়েছে। টমাস জিজ্ঞেস করলেন, আচ্ছা ডক্টর, তাহলে কি তিনি জানতেন যে তিনি যা করছেন তা আইন বহির্ভূত? আইনের ধারণা গিনের কাছে নিতান্তই বিমূর্ত। এই কাজগুলো ছিল তার কাছে ধর্মীয় কর্তব্যের মতন অলঙ্ঘনীয়। মানুষ হত্যা করা তার কাছে অপরাধ নয়, বরং মাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া। শেষ পর্যন্ত গিনের বিচার বড় অদ্ভুতভাবে শেষ হয়েছিল। দুটো খুন করেছিল গিন। সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে ছিল। কোর্টে সব পেশও করেছিল পুলিশ।
সাধারণ নিয়মে এমন অপরাধের শাস্তি ফাঁসি, কিন্তু গিনের ফাঁসি তো দূর, জেল পর্যন্ত হলো না। গিনের মানসিক ভারসাম্যহীনতার প্রমাণ পেয়ে বিচারক রায় দিলেন, Edward Theodore Ginn, not guilty by reason of insanity. অর্থাৎ খুনের দায় দোষী নয় মিস্টার এডওয়ার্ড গিন, কিন্তু তাকে কোনোভাবেই সাধারণ মানুষের মধ্যেও রাখা যাবে না। গিনকে তাই পাঠানো হলো উইসকনসনের স্টেট মেন্টাল হসপিটালে। হাসপাতালে গিয়ে প্রথম দিন থেকেই বেশ শান্ত ছিল গিন। অন্য রোগীদের মতো চিৎকার চেঁচামেচি সে করত না। সারাদিন একটা কোণে বসে ছবি আঁকত সে। বেশিরভাগ ছবি একটা কাঠের ঘরের, পাশে মাঠ, ভুট্টার ক্ষেত আর এক বয়স্ক মহিলার মুখ। নার্সরা তাকে জিজ্ঞেস করত, এই আঁকাটা তো বেশ সুন্দর হয়েছে, এটা কে মিস্টার গিন? মা, আমার মা। ভালো দেখতে না? আমার মা। হাসপাতালের হেড সাইকিয়াট্রিস্ট ডক্টর লরা হরল্যান গিনকে পর্যবেক্ষণ করে লিখেছিলেন, The patient shows no remorse. He lives inside a self-designed fantasy where his mother is still alive and guiding him. সময়ের নিয়মে গিন ক্রমশ বৃদ্ধ হল। তার সব চুল সাদা হয়ে গেল। শেষ বয়সে হাঁটুর ব্যথায় লাঠি ছাড়া হাঁটতে পারত না গিন, কিন্তু তার কথাবার্তা তখনও একই রকমের অসংলগ্ন। নার্সরা প্রায় বলতো গিন সবচেয়ে শান্ত রোগীদের মধ্যে একজন। অন্যরা চিৎকার করলে সে শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে। শেষের দিকে গিনের ডায়াবেটিস, ব্লাড প্রেশার আর কিডনির সমস্যা বাড়ল। হাসপাতালের মেডিকেল উইংয়ে তাকে শিফট করা হলো। এক রাতে ভোরের একটু আগে একজন নার্স গিনের কক্ষে ঢুকে দেখলেন গিন চোখ বন্ধ করে বিড়বিড় করে কিসব বলছে। আমি আসছি মা, আমি আসছি মা, আমি আসছি মা। পরদিন ভোরে 26শে জুলাই 1984, 77 বছর বয়সে মারা গেল এড গিন। মৃত্যুর কারণ শ্বাসজনিত জটিলতা ও কোলন ক্যান্সার। আইন শৃঙ্খলা বাহিনী ও হাসপাতাল সিদ্ধান্ত নিল তার দেহ সাদামাটা কাঠের কফিনেই সমাহিত করা হবে। কবরের জায়গাটাও চিহ্নহীন রাখা হলো, যাতে কেউ এসে বুঝতে না পারে এটা এডি গিনের সমাধি। কারণ ততদিনে এড গিন আমেরিকায় বেশ জনপ্রিয় নাম হয়ে উঠেছে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, এড গিনের ফার্ম হাউসের জিনিসপত্র নিলামে তুলতে চেয়েছিল একদল লোক। শেষে যদিও গ্রামবাসীরা পুরো বাড়িটাতেই আগুন ধরিয়ে দেয়। গিনের মৃত্যুর অনেক আগেই শেরিফ আর্থার ডেনের মৃত্যু ঘটে। ফার্ম হাউসের ভিতরে দেখা বিভৎসতা তার জীবনী শক্তি অনেকটাই কমিয়ে দিয়েছিল। রাত বিরাতে দুঃস্বপ্ন দেখে তিনি প্রায় জেগে উঠতেন, যখন তখন ভয়ে শিউরে উঠতেন। শুধু শেরিফই নয়, সমস্ত প্লেন ফিল্ডের লোকজনই একটা দীর্ঘ ট্রমায় চলে গিয়েছিল গিনের অপরাধ সামনে আসার পর। দ্য বুচার অফ প্লেনফিল্ড নামটা এখনো ওখানের মানুষের কাছে এক আতঙ্কের নাম। আজকের কাহিনী এ পর্যন্তই। সামনের পর্বে আবার আপনাদের শোনাবো বিদেশের মাটিতে ঘটে যাওয়া কোনো এক রোমহর্ষক অপরাধের নেপথ্য কাহিনী। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা।